প্র্যাকটিস করছিলাম। আজকে আমরা ইমেজ আপলোডটা আমাদের প্রজেক্টের মধ্যে নিয়ে আসবো এবং আমরা প্রোডাক্ট ক্রিয়েট করব এবং ফ্রন্ট এন্ডে প্রোডাক্ট ডিসপ্লে করব। এভাবে আমাদের কাজ চলতে থাকবে। আমরা ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট ডিসপ্লে করাবো ফ্রন্ট এন্ডে, আমরা ম্যানুফ্যাকচারার ওয়াইজ ডিসপ্লে করাবো। সো আমি একটু প্রজেক্টের রিভিউ করি আমাদের কতদূর আমরা করেছিলাম। সো সার্ভারটা রান করে নিচ্ছি প্রথমে। আচ্ছা, এখন আমরা একটু দেখি প্রজেক্টের মধ্যে ঢুকে আমাদের কি অবস্থা ছিল। লোকাল হোস্ট আমরা হচ্ছে 28, আমাদের ডে আজকে 29 না। সো লাস্ট ক্লাসে আমরা যে বিষয়গুলো দেখছিলাম, ইমেজ আপলোড হয়েছিল না? আচ্ছা, দেখি তো কি কোড করা হয়েছিল একটু। আমরা এখান থেকে আমাদের ছিল হচ্ছে 28 এর মধ্যে আমরা ডে 28 এ ইমেজ আপলোডটা করেছিলাম। আচ্ছা, সম্পূর্ণ হয় নাই মনে হয় না, অনেক ঝামেলা বাকি ছিল আর কি। ঝামেলা বলতে আমরা জাস্ট ডিরেক্টরিটা সেট করতে পারতেছিলাম এবং সেই ডিরেক্টরিতে ইমেজটা মুভ করতে পারতেছিলাম, তাই না? পিডিএফও নিয়ে নিচ্ছিল বা জিপ ফাইলও নিয়ে নিচ্ছিল। সো এগুলো তো নেওয়া যাবে না, তাই না? আজকে ইনশাআল্লাহ নিতে পারবে না, রাইট? সো আমরা প্র্যাকটিস করার জন্য এই বিষয়টা চাইলে সবাই প্র্যাকটিস করতে পারেন আমার সাথে সাথে। সো আমরা প্রথমে একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নিচ্ছি ডে 29 নামে। এই প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আমরা একটা পিএসপি ফাইল নিয়ে নিচ্ছি। দেখেন, নাম দেব হচ্ছে ইমেজ আপলোড। সো ইমেজ আপলোডের মধ্যে আমরা সিম্পলি একটা ফর্ম তৈরি করি। ইমেজ নেওয়ার জন্য ট্যাব কি দিতে হয়? ফাইল। সিম্পল ধরনের একটা ফর্ম তৈরি করে নিলাম আমরা।
আসে নাই কে কে? এই ছেলেটার নাম কি? আপনার পাশে বসতো মুনতাসির। মুনতাসির কই? ইদানিং লেট করতেছে। রাস্তায় জ্যাম থাকে না কবে। তারপরে রেদওয়ান আসে নাই না? রেদওয়ান কই? ফোন দিছিলেন? ফোন দিবেন না একটা? আপনি এরকম কাজ করতেছেন। বিষয় হলো এই সবার পিছনে আপনার ফ্রেন্ড কই? অন দ্য ওয়ে। আল্লাহ ভরসা। তারপরে আপনার পিছনের জন ইন্না লিল্লাহি ওয়া ইন্না সবসময় লেট করে আসে। আল্লাহ ভরসা। আর আমাকে কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, হিলাল সাহেব আছে। হিলাল সাহেব আমি দেখতে পাচ্ছি। হিলাল সাহেবের মাথার চুলগুলো দেখা যাচ্ছে আর কি। আমাদের রেগুলার এই তো চলে আসছে হাসান সাহেব এবং হিলাল সাহেব, দুই ভদ্রলোক পাশাপাশি বসে আছেন, আমরা দেখতে পাচ্ছি সবাই। হাসান যিনি গত ক্লাসে কি বলছিল আমি বলি নাই না? তারপরে আমাদের গোল টেবিল বৈঠকের দুজন আসে নাই না? আপনার বাদাম নিয়ে আসছেন আজকে? গুড। না না মেহেদী সাহেব সমস্যা নাই, আপনি এনজয় করেন, ঠিক আছে? ইমেজ আপলোডটা যেন ঠিকঠাক মতো হয় আর কি। ইমেজ আপলোডটা কিন্তু ঠিকঠাক মতো হওয়া লাগবে। এই জিনিসটা হচ্ছে কি, আমরা এখন যে প্র্যাকটিসটা করতেছি এটা হচ্ছে একদম বেসিক, এর চাইতে বেসিক আর কিছু নাই। এটার পরে আমরা প্রজেক্টের মধ্যে নিয়ে যাব, তারপরে হচ্ছে যখন ফ্রেমওয়ার্ক দিয়ে করবেন তখন মানে এটাকে একটা জাতা লেভেল মনে হবে, পুরোটা কিছুই না। সো আমরা এই আমাদের এটাকে আউটপুটে নিয়ে আসি। ডে 29 এরকম আসছে না? পাশাপাশি গসিপিং করেন না, একটু খেয়াল করেন কি বলি। সো এখানে আমরা জাস্ট বলতে যাচ্ছি একটা ম্যানুফ্যাকচারার নেম দেওয়া হবে এবং তার ইমেজটা দেওয়া হবে, এবং যখন সেভ ম্যানুফ্যাকচারার ক্রিয়েট করা হবে তখন এই ইনফরমেশনগুলো বা ম্যানুফ্যাকচারার ইমেজটা কি হবে, আপলোড হবে। আমরা চাইলে এগুলো ডেটাবেজে সেভও করতে পারবো এবং সেখান থেকে তুলে দেখাতেও পারবো। সো এই বিষয়গুলো গত ক্লাসেও কিছু বলা হয়েছিল আর কি। সো মেইনলি যখন কোনো একটা ফর্মের মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে কোনো ইনফরমেশন নেই, সো ইউজারের কাছ থেকে আমরা দুই ধরনের ডেটা নিতে পারি, তাই না? একটা হচ্ছে র ডেটা, একটা হচ্ছে ফাইল ডেটা। সো র ডাটাগুলো যারা হচ্ছে ফর্মের মেথড পোস্টে, আর ফাইল ডাটাগুলো কোথায় যায়? ফাইলস নামক অ্যারেতে। সো এখান থেকে যখন ইউজার কোনো একটা ফাইল ডাটা সিলেক্ট করে দিবে, সেটা হতে পারে পিডিএফ, জেপিজি, ডক, হ্যাঁ, যে কোনো ফরম্যাটের হতে পারে একটা ফাইল ডাটা, সেটা কিন্তু আমাদের আর পোস্ট অ্যারেতে যাবে না। কারণ কি? কারণ হচ্ছে যখন আমরা র ডেটা নিচ্ছি ক্লায়েন্টের কাছ থেকে, বা একজন ইউজার যখন র ডেটা দিচ্ছে, একটা জিনিস খেয়াল করবেন, র ডেটার মধ্যে কি থাকে? র ডেটার মধ্যে থাকে হচ্ছে সিম্পল একজনের নাম, ইমেল অ্যাড্রেস। এই ধরনের ডেটার কিন্তু কোনো মানে একটা নির্দিষ্ট একটা লিমিটেশন আছে বা একটা সীমাবদ্ধতা আছে। কিন্তু যখন আমি ফাইল ডেটা নিচ্ছি তখন সেখানে কিন্তু বেশ কিছু বিষয় আসে, যেমন ফাইল ডাটার নাম কি, ফাইল ডাটার মধ্যে কতগুলো কন্টেন্ট আছে সেগুলো কিন্তু আমরা জানি না। বাট একজন ইউজার যখন তার, যেমন ধরেন এখানে ম্যানুফ্যাকচারার নেম দিচ্ছে, আমি বলে দিলাম বিআইটিএম, আমরা বুঝতে পারতেছি যে এই বিষয়গুলো এখানে আছে। বাট যখন একটা ফাইল সিলেক্ট করে দেওয়া হবে তখন কিন্তু সেটা বোঝার কোনো উপায় নেই যে এই ফাইলটার নাম কি, এই ফাইলটার মধ্যে কি কি ইনফরমেশন আছে, তারপরে এই ফাইলটার মধ্যে কোনো এরর আছে কিনা, ফাইলটার সাইজ কত, এই বিষয়গুলো থাকে কিন্তু এখন। সো ওই বিষয়গুলো আমাদের জানার জন্য আমরা ওই ফাইলস নামক যে গ্লোবাল অ্যারেটা আছে সেই অ্যারের হেল্প নিতে পারি, বা আমরা জানি যখন কোনো একটা ফাইলস ক্লায়েন্ট সিলেক্ট করে দেয় সেটা ফাইলস নামক গ্লোবাল অ্যারেতে চলে যায়। তাহলে আমরা যখন এখান থেকে বলতে চাচ্ছি যে এখন এই কোডগুলো এক্সিকিউট হচ্ছে কোথায়? সার্ভারে। সো সার্ভারকে তো বুঝতে হবে যে এই ফর্মের মাধ্যমে কয় ধরনের ডেটা যাচ্ছে, দুই ধরনের, একটা হচ্ছে র ডাটা আর একটা হচ্ছে ফাইল ডাটা। সো কোনো একটা ফর্মের মাধ্যমে
যে দুই ধরনের ডেটা আসতেছে, এই জিনিসগুলো সার্ভার কিভাবে বুঝবে? অ্যানসার মি। কোন একটা ফর্মের মাধ্যমে ক্লায়েন্টের কাছ থেকে যে দুই ধরনের ডেটা আসতেছে, এটা এই কোডগুলো যিনি এক্সিকিউট করবে সে কিভাবে বুঝবে? ফর্মের মধ্যে একটা অ্যাট্রিবিউট কল করতে হয়, আমরা জানি ইএনসি টাইপ, যার ভ্যালু বলতে হয় কি? মাল্টিপার্ট ফর্ম ডাটা। আমরা যখন এই অ্যাট্রিবিউটটা বলে দিচ্ছি, এবার যখন এই কোডগুলো এক্সিকিউট হচ্ছে তখন কিন্তু বুঝতে পারবে যে না, এই ফর্মের ডেটাগুলো দুইটা পার্টে যাচ্ছে, একটা হচ্ছে পোস্টে আর একটা যাবে ফাইলে। তাহলে এবার আমরা দেখি পোস্ট এবং ফাইলের মধ্যে কি কি যায়, ইউজার যখন ইনপুট দিবে কি কি যায় সেগুলো আমরা এবার দেখতে যাচ্ছি। তো দেখার জন্য আমাদের যে গ্লোবাল অ্যারেগুলো আছে সেগুলোকে আমরা ইয়া করে দেখি, প্রিন্টার করে দেখি। ফাইলস, ঠিক আছে। তাহলে এবার আমরা যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, আমরা প্রথম দুটো ফাঁক অ্যারে দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে আমার পোস্ট, পরেরটা হচ্ছে কিন্তু আমাদের ফাইলস। সো এখানে সাপোজ ম্যানুফ্যাকচারার নেমের মধ্যে বলে দিলাম বিআইটিএম, ব্রাউজ করে আমরা বিআইটিএম এর একটা লোগো সিলেক্ট করে দিলাম এখান থেকে। এবার যখন সেভ ম্যানুফ্যাকচারে ক্লিক করব, দেখেন পোস্টের মধ্যে কি কি যাচ্ছে, শুধুমাত্র এই ডাটাটা কিন্তু যাচ্ছে। আর ইমেজটা যে আমি আপলোড করে দিলাম সেটা কিন্তু আমার ফাইলসের মধ্যে চলে আসছে। এখানে যে ম্যানুফ্যাকচারার নেম বা ম্যানুফ্যাকচারার ইমেজ, এটা কি? এই ইনপুট ফিল্ডের নেম। সো ইনপুট ফিল্ডের নেমটা চলে আসছে। সো অ্যারের একটা ইনডেক্স কি করতেছে, আর একটা অ্যারেকে হোল্ড করতেছে। তাহলে আমরা এটা একটা 2D অ্যারের মতো লাগতেছে না? সো চিন্তা করে দেখেন, আমরা যখন অ্যারে প্র্যাকটিস করছিলাম ক্লাসে, তখন অ্যারে যখন মাল্টি ডাইমেনশনাল বা 2D হয় তখন অ্যারের ইনডেক্স হয় কয়টা? দুইটা। তাহলে প্রথমটাকে বলা হয় কি? রো। দ্বিতীয়টাকে বলা হয় কি? কলাম। তাহলে এখানে রো কোনটা, কলাম কোনটা বলেন তো? ম্যানুফ্যাকচার ইমেজটা হচ্ছে রো, তাই না? আর কলাম হচ্ছে কোনটা? নেম, টাইপ, টেম্পলেট, এগুলো হচ্ছে কলাম। এখন মনে করেন যদি এখানে আপনাদের করার দরকার না, জাস্ট একটু দেখেন। এখন যদি আপনারা এখানে, আমি সাপোজ ধরেন আর একটা ইমেজ নিলাম, সো শুধু কি করতে হবে? ইনডেক্সের নামটা চেঞ্জ করে দিতে হবে, তাই না? কারণ যখন অ্যারের ইনডেক্স একই হয়ে যায় তখন কি হয়ে যাবে? লেটেস্টটা থাকবে, আগেরটা স্কিপ হয়ে যাবে। এবার যদি এখানে এসে রিলোড দেই, ব্রাউজ করি, আমি ধরেন ক্রিস্টিয়ানোকে দিলাম, এবার ইয়া করি, দেখেন সরি একটা ইমেজ সিলেক্ট করে দিয়েছিলাম, তাই না? দুইটা করে দেই। দেখেন এখানে আমার রো কোনটা? এটা রো, এটা রো। সো 2D এর রোটা ফিক্স থাকে আর কলাম সরি রোটা কি থাকে? চেঞ্জেবল। আর কলামটা কি ফিক্স, তাই না? এখানে কি আসলে তাই আছে না তাই নাই? তাই আছে না? দেখেন এই দেখেন প্রথম রোর মধ্যে কলাম কি? নেম, টাইপ, টেম্প নেম, ইউর সাইজ। এভাবে যদি 100টা কলাম রো হয়, কলাম কি ফিক্সডই থাকবে না? কলাম কিন্তু এটাই থাকবে। সেই জন্য বলা হয় 2D এর রোটা কি? চেঞ্জেবল এবং কলামটা ফিক্সড। যাই হোক, আমরা একটা ইমেজ আপলোড করতে পারলে 100টাও পারবো। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটা নেম সিলেক্ট করে দিলাম এবং একটা ইমেজ সিলেক্ট করে দিলাম। এবার যখন সেভ ম্যানুফ্যাকচার বলা হচ্ছে, আমরা এভাবে দেখতে পাচ্ছি বিষয়টা, যে পোস্টে যাচ্ছে আর নরমাল ডাটা, আর ফাইলসে যাচ্ছে কি? ফাইল ডাটা। এখন আমরা একটা বিষয় জানি যে যখন কোনো ইমেজ আপলোড করা হয় তার মানে কি? আমরা যখন র ডাটা নেই সেটা কিন্তু সরাসরি আমরা ডেটাবেজে রাখি, বা যখন কোনো ফাইল ডাটা আসে সেই ফাইলটাকে তো আমরা ডেটাবেজে রাখতে পারবো না। সেই ফাইলটাকে কি করতে হয়? আপলোড করে কোনো একটা জায়গায় রাখতে হয়। তাহলে দেখেন আমি যখন এখানে এই ইমেজটা নিলাম, এই ইমেজটা ব্রাউজ করে এখান থেকে নিচ্ছি, ইমেজটা কোথায় আছে?
ডি ড্রাইভের মধ্যে রিসেন্ট ফাইলের মধ্যে ইমেজেস ফোল্ডারের মধ্যে এখানে ইমেজটা আছে। আমি যখন ইমেজটাকে আপলোড করব, আমি যে ফাইলের মাধ্যমে ইমেজটা আপলোড হচ্ছে ইমেজ আপলোড ডট পিএসপি, এটা কোনো একটা প্রজেক্টের আন্ডারে থাকবে। এই প্রজেক্টের মধ্যে আমরা ওইখান থেকে ইমেজটাকে এখানে নিয়ে আসবো না, অর্থাৎ ইমেজটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তরিত হবে, এই কাজটা করা হয়। এবং আমাদের প্রজেক্টের মধ্যে ইমেজটা পুরান জায়গা থেকে নতুন যে জায়গায় আসতেছে ওই জায়গাটার অ্যাড্রেসটা কোথায় থাকবে? ডেটাবেজের মধ্যে, তাই না? ডেটাবেজের মধ্যে থাকবে। এবার দেখেন, কোন একটা ইমেজ যদি ব্রাউজারে নিয়ে আসতে চায় তাহলে কি করতে হয়? আইএমজি ট্যাগ লাগে না? আইএমজি ট্যাগের মধ্যে সোর্সের মধ্যে কি থাকে? পাথটা থাকে। এখন আমরা যদি ওই ডেটাবেজে যদি ইমেজের পাথটা থাকে এবং আমরা যদি সোর্সের মধ্যে ওই পাথটা দিয়ে দিই তাহলে ইমেজটা শো করবে না? এটাই কিন্তু এর জন্য ইমেজটা আপলোড করে এক জায়গায় রাখা হয় এবং তার এটা রাখা হয় আর কি। তাহলে ইমেজটা যেহেতু আপলোড করে আমরা এক জায়গায় রাখবো, কোথায় রাখবো সেটাকে বলা হচ্ছে কি? ডিরেক্টরি। তাহলে কোথায় ইমেজটা আপলোড হবে সেটা আমাকে সেট করতে হবে। তো যখনই কোনো ফাইল আপলোড করব আমরা, আমাদের ফার্স্টে সিলেক্ট করতে হবে যে ফাইলটা কোথায় আপলোড করব, ডিরেক্টরি। সো আমরা এখানে একটা মিনিংফুল ভেরিয়েবল নিচ্ছি ডিরেক্টরি, এর মধ্যে স্ট্রিং সাইনের মধ্যে আমাকে পাথটা বলে দিতে হবে যে ইমেজটা আমি কোথায় আপলোড করব। এখন ধরেন আমার যে ফাইলের মধ্যে আমরা কাজ করতেছি ফাইলটার নাম হচ্ছে ইমেজ আপলোড ডট পিএসপি। এই ফাইলটা কোথায় আছে? htdocs PSP28 ডেট 29 এই যে ফাইলটা আছে না? এখন আমরা ইমেজটা কোথায় আপলোড করব? সাপোজ ধরেন, হ্যাঁ স্যার ডেস্কটপ করতে কোনো ইমেজগুলো আপনি এই মেশিনের যে কোনো জায়গায় করতে পারবেন, আপনার প্রজেক্টের মধ্যে যে কোনো জায়গায়, ঠিক আছে? সাপোজ ধরেন আমরা এখানে করব, এখানে ইমেজ নামে একটা ফোল্ডারের মধ্যে আমি ইমেজগুলো আপলোড করব। তাহলে আমার পাথটা কেমন হবে? আমি আছি এই ফাইলের মধ্যে, আমি যদি ওই ফোল্ডারের মধ্যে যেতে চাই তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে বাইরে আসতে হবে, তারপরে ফোল্ডারের মধ্যে ঢুকতে হবে। তাহলে এক গর্তে আমি যেখানে আছি এখান থেকে আগে বের হতে হবে, তারপর একটা জায়গায় ঢুকতে হবে। সো বের হওয়ার জন্য কি লিখতে হয়? ডট ডট ফরওয়ার্ড স্ল্যাশ না ব্যাক স্ল্যাশ বলে এটাকে দিলাম। এরপরে কি দিব? এখন আমি কি করলাম? এতটুকুন মানে কি? আমি এই ফোল্ডার থেকে এতটুকুন মানে হচ্ছে কি আমি এখানে ছিলাম, আমি এখানে আসলাম। এই ডট ডট ব্যাক স্ল্যাশ মানে এক ঘর পিছনে চলে আসলাম। এখন এর নাম স্যার এখন কি দিব? হ্যাঁ, ইমেজ ফোল্ডারের নাম দিলাম, এরপরে ফরওয়ার্ড স্ল্যাশ। এটা হচ্ছে না ডিরেক্টরি। সো ডিরেক্টরি কিভাবে সেট করবেন এটা কিন্তু একটু আপনাকে চিন্তা ভাবনা করেই লিখতে হবে, মুখস্থগুলো হবে না। স্যার একটা ছোট কোশ্চেন স্যার। জি বলেন। দুইটা ডট আর একটা ডটের মধ্যে তফাৎ কি? একটা ডট মানে ওইখানে আর কি, আর ডবল ডট ব্যাক ফরওয়ার্ড স্ল্যাশ মানে হচ্ছে পিছনে, একবার পিছনে। একটা ডট দেওয়া যা না দেওয়া একই কথা। এখন ধরেন আমি ইমেজটা এখানে আপলোড করব না, আমি ইমেজটা আপলোড করব এই জায়গাতেই। তাহলে আমাকে আমি যাকে বলবো সে বলবেন, এছাড়া যদি আর কেউ বলেন 1000 টাকা ধরে ঠিক আছে? তো কে বলবে এটা? লিমা বলেন তো কি হবে ইউআরএলটা? কি বুঝেন নাই বলেন? সেটা তো বলতে হবে, আমি তো এগিয়ে যাচ্ছিলাম। আপনি বলেন তো কি হবে? স্যার 1000 টাকা কি হলো স্যার? স্যার দুইটা ডট দেওয়া যাবে না, একটা ডট কাটা দিলাম কি হবে? ওখানেই থাকবে স্যার। এবার এটা হবে না? বুঝেন না ডিরেক্টরিটা? দেখেন আমি ডিরেক্টরি কিভাবে সেট করব। প্রথম কথা হচ্ছে আপনি কোন ফাইলে কাজ করতেছেন? আমরা এই ফাইলে কাজ করতেছি তাই না? এখন আমি ইমেজটা আপলোড করব কোথায় বলেন? ইমেজটা আমি কোন ফোল্ডারের মধ্যে রাখবো? এখন আমার এখানে তো কিছু নাই, আমি সাপোজ ধরেন এই ডে 14 এর মধ্যে রাখবো। ডে 14 এর মধ্যে ইমেজেস নামের একটা ফোল্ডার করলাম, এই ফোল্ডারের মধ্যে আমি ইমেজটা রাখবো সাপোজ ধরেন। তাহলে আমি যদি এই ফাইলে আমি এখানে আছি, এখান থেকে আমি ওইখানে যাব কিভাবে? যাওয়ার জন্য কি করতে হবে প্রথমে বলেন? না আমি কোডিং না, আমি নরমালি উইন্ডোজ এর ভিউ থেকে যাব। কি করতে হবে? প্রথমে এক ঘর পিছনে যেতে হবে, তারপরে এই ফোল্ডারের মধ্যে ঢুকতে হবে, তারপরে এই ফোল্ডারের মধ্যে ঢুকতে হবে, তারপরে আমি এখানে ইমেজটা রাখবো। এটা আমার ডিরেক্টরি না?
তাহলে আমাকে কি লিখতে হবে, আমি আছি হচ্ছে এখানে, প্রথমে আমাকে এক ঘর পিছাইতে হবে, সো এক ঘর পিছানোর জন্য কি লিখতে হয়, ডট ডট ব্যাকস্ল্যাশ, এটা লিখলাম এখানে ডট ডট ব্যাকস্ল্যাশ, এর মানে হচ্ছে আমি ছিলাম এখানে, আমি আসলাম এখানে। এবার কোথায় ঢুকবো, ডে 14 এর মধ্যে, তাহলে এখানে কি লিখবো, ডে 14, ডে 14 লিখে ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম, এতটুকুনের মানে কি, এতটুকুনের মানে কি। এবার আমি ডে 14 এর ভিতরে ঢুকলাম, ঢোকার পর এখন কি করব, তাহলে এখানে আমার কি লিখবো, IMAGES, ইমেজেস ফোল্ডারের মধ্যে রাখবো। সো ইমেজেস এই ফোল্ডারের মধ্যে ঢুকলাম, তার মানে কি, এই যে ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়া মানে হচ্ছে আমি ফোল্ডারের মধ্যে ঢুকলাম, তাই না? বুঝতে পারছেন এবার পাথটা? সো ভেরি সিম্পল কিন্তু। এখন তাহলে ধরেন আমি এখানে রাখবো না, আমি একটা কাজ করব, আমি এখান থেকে ধরেন ডেস্কটপ থেকে কিভাবে স্যার? ডেস্কটপ থেকেও করা যাবে। এখানে তো এখানে থাকে। দেখেন আমি ধরেন এখানে একটা ফোল্ডার তৈরি করলাম, এর নাম দেব ইমেজ, ইমেজেস, এর মধ্যে আর একটাই করলাম, এখানে বললাম মেনু ইমেজ। ইমেজের মধ্যে স্যার এটা? হ্যাঁ, তাহলে এবার বলেন তো, লিমা বলবেন যে আমার এবার ডিরেক্টরিটা কি হবে। আচ্ছা, আমার ফাইলটা হচ্ছে এইটা, এই যে D29 এর মধ্যে এটা হচ্ছে আমার ফাইল, ঠিক আছে? আমি এখান থেকে ইমেজেস ফোল্ডারের মধ্যে মেনু ইমেজ এই জায়গায় রাখবো, তাহলে আমার পাথটা কি হবে, আমি আসি হচ্ছে এখানে, আমি এই ফাইলের মধ্যে আছি, আমার কি ইমেজটা রাখতে হবে এই ফোল্ডারের মধ্যে, এই ফোল্ডারের মধ্যে এখানে রাখতে হবে। প্রথমে কি লিখবো এখানে, এরপরে ফরওয়ার্ড স্ল্যাশ, এর মানে কি, এর মধ্যে ঢুকলাম, ফরওয়ার্ড স্ল্যাশ, তাই না? রাইট, ঠিক আছে। সো আমরা ধরেন এটা দিলাম, আমরা ডিরেক্ট ইমেজেস ফোল্ডারের মধ্যে রাখবো, তাহলে এবার এখানে কি হচ্ছে, এটাই শুধু হয়ে যাবে। এবার দেখেন ডিরেক্টরিতে সেট করলাম, তার মানে এবার আমি এখান থেকে এই ফোল্ডারের মধ্যে আমার ইমেজটা সেভ হবে, তাই না? সো যখন ফোল্ডারের মধ্যে ইমেজটা সেভ হবে, ইমেজের একটা নাম লাগবে না, ডেফিনেটলি একটা নাম লাগবে। সো নামটা কোথায় পাবো, এখন ইউজার খেয়াল করেন, ইউজার এখান থেকে যে ইমেজটা সিলেক্ট করে দিচ্ছে সেই ইমেজের মধ্যে কি ইমেজের নেমটা আছে না? সো আমি যদি ডিরেক্টরির সাথে নেমটা কনকেট করে দেই তাহলে কি হয়ে যাবে, ওই ডিরেক্টরিতে ওই নামে ইমেজটা চলে যাবে। আর যেহেতু এই নেমটা থাকতেছে কোথায়, এই ভেরিয়েবলের মধ্যে, সো ভেরিয়েবলের মান কি পরিবর্তনশীল, তার মানে কি যখন ইউজার যে ইমেজটা সিলেক্ট করে দিবে ওই নামে ওই ফোল্ডারের মধ্যে ইমেজটা বসে যাবে। আমি বলতে চাচ্ছি যে আমি তো বুঝলাম যে ডিরেক্টরি এখানে রাখবো, এখন এখানে যদি আমি কোনো ফাইল রাখতে চাই তার কি লাগবে, একটা নাম দেওয়া লাগবে না? নামটা কোথায় পাবো, ফাইলের নাম, নামটা কোথায় পাবো? এখন নামটা তো ইউজার যে ফাইলটা এখান থেকে আপলোড করে দিচ্ছে এই ফাইলের কি একটা নেম আছে না? আপনি চাইলে আপনার মনের মাধুরী মিশা একটা দিতে পারেন, কোনো সমস্যা নাই, বাট আমাদের উচিত কোনটা, যে এখানে যে নামটা দিতে সেই নামটা। এখন এই অ্যারে থেকে আমি চাইলে ইউজার যে ফাইলটা আপলোড করে দিচ্ছে তার নামটা বের করতে পারবো না? কি লিখতে হবে, $_files, তারপরে কি লিখবো, হ্যাঁ প্রথমে ম্যানুফ্যাকচারার ইমেজ, এটা কি রো। 2D এর আউটপুট কিভাবে দেখে, শুধু কলাম দিলে হবে, রো কলাম দুইটাই তো লাগবে। সো $_files রো, এরপরে কলাম, তাহলে কি পাওয়া যাবে, এটা পাবো, নামটা পাওয়া যাবে না? আচ্ছা, তাহলে এবার ওইটাকে আমি বলতেছি কি আমার টার্গেট ফাইল, যেটাকে আমি কি করব, ডেটাবেজে রাখবো। তো টার্গেট ফাইলটা তাহলে কি হবে, ডিরেক্টরির সাথে কনকেট হবে কি, রো কলাম।
এবার যদি আমি টার্গেট ফাইলে কি করি বলেন তো, কি আসবে? মেজবা ইমেজের নেমটা ডিরেক্টরি সহ আসবে না? তাহলে এই ডিরেক্টরির সাথে ইমেজের নেমটা আমি যদি কোনো একটা ইমেজটাকে সোর্সে দিয়ে দেই তাহলে কি হবে? ইমেজটা দেখা যাবে না? ভেরি সিম্পল। এবার দেখেন কি হয়, আমি একটা ইমেজ সিলেক্ট করে দিচ্ছি, এটাকে দেখেন কি দেখাচ্ছে, ইমেজেস ফরওয়ার্ড স্ল্যাশ, এর নেমটা দেখাচ্ছে না কেন? স্যার নেম তো দেওয়া হয়নি, গ্রুপ করে দেখাচ্ছে নেমটা কিরকম ফাঁকা এই জন্য। না না না, এই নেমের সাথে তো নেমের কোনো সম্পর্ক নাই। ওটা হ্যাঁ স্যার ফর্মে যেতে হবে, ফর্মে নেমটা মনে হয় চেঞ্জ করেন না। না ঠিকই তো আছে। ও আমি এখানে কি দিছি দেখেন তো, ভুল হয়েছে কোথায় বলেন? এটুকের মধ্যে ভুল আছে, এটুকের মধ্যে ভুল আছে, ইমেজ হবে না। রাইট। এখানে কি হবে? ইমেজ হবে, এখানে ইন্ডেক্সটার নাম কি? ইমেজ। আর আমি এখানে কি দিছি? আসবে? এখনই তো বলতেছিলাম যে সব ঠিক আছে, কাজ করতেছে না, ঘটনা কি? এবার চেক করি, এবার দিলাম হচ্ছে, এই দেখেন এখানে কি আসছে, এইটাই কি ইমেজের পাথটা না? এই লোকেশনটা আমরা ডেটাবেসে সেভ করব এবং এটাকে আমরা ভেরিয়েবল ডাটাবেস থেকে কোয়েরি করে তুলে নিয়ে আসবো, একটা ভেরিয়েবলে থাকবে, সেটাকে আমরা ইমেজ ট্যাগের সোর্সের মধ্যে বসিয়ে দেব, ব্যাস। নেমের মধ্যে এক্সটেনশনটা সহজ হয় না? হ্যাঁ অবশ্যই এক্সটেনশনটা সহজ হবে। ঠিক আছে, তো দেখেন, হ্যাঁ ফাইল টাইপ দিও তো মনে হয়। হ্যাঁ ফাইল টাইপটা দিয়ে শুধু ফাইলের টাইপটা বের হবে, ফাইলের টাইপটা আমাকে লাগবে। তো আমি প্রথমে তাহলে আমি যেটাকে করব আমি ওটা করে নিলাম, আমার টার্গেট ফাইলটা আমি রেডি করে নিলাম। কোনো একটা ফাইল আপলোড করার জন্য প্রথমে যেটাকে আপলোড করবেন, যে জায়গায় আপলোড করবেন, যে নামে আপলোড করবেন, সেটাকে আগে রেডি করলাম। এবার সেটা কোথায় আছে? এই ভেরিয়েবলের মধ্যে আছে না? এবার আমাকে কি করতে হবে? একটা ফাংশন ইউজ করতে হবে, মুভ আপলোড ফাইল। দুইটা প্যারামিটার থাকে তাই না? প্রথম প্যারামিটারটা কি বলেন তো? ফাইলের নামটা তো দুইটা জিনিস দিতে হয়, একটা হচ্ছে কি ফাইলটা কোথায় আছে আর কোথায় যাবে। তো কোথায় আছে? ম্যানুফ্যাকচারার নেম, ইমেজ, টেম্প নেম, আর একটা কি হবে? টার্গেট ফাইল। তো আমরা কিন্তু এখানে একটা বিষয় আমরা জানি, সেটা হচ্ছে যখন কোনো একটা ইমেজ ব্রাউজ করে সিলেক্ট করে দেওয়া হয়, সেটা টেম্পোরারি কি এই লোকেশনে থাকে না? ডেটাবেজে আপলোড যাওয়া পর্যন্ত, না যাওয়া পর্যন্ত কি সে এখানে থাকে। কি হবে? ফাইলস ম্যানুফ্যাকচারার, এখানে কি শুধু টেম্প নেম হবে? প্রথমে কি হবে? ম্যানুফ্যাকচারার ইমেজ টেম্প নেম, এরপরে সেকেন্ড ভেরিয়েবলটা কি হবে? টার্গেট ফাইল। টেম্পে একটা এম বেশি হচ্ছে, ভুল হয়েছে স্যার। টেম্পে স্যার একটা এম বেশি হচ্ছে। এটা কি উল্টাপাল্টা করে দিলে হয়? উল্টাপাল্টা করে দিলে হবে না। কোনটা? হ্যাঁ এটা হচ্ছে ডিরেক্টরি ইনক্লুডিং নেম, কারণ একটা নাম লাগবে না, তাকে কি নামে ওখানে রাখবে। আমি যদি এখানে শুধু ডিরেক্টরি দেই তাহলে কিন্তু হবে না। এটা কি কে বুঝতে পারছেন বলেন? এটা কি বলেন, হেলাল সাহেব বলেন। কন্ট্রোল কন্ট্রোল, একজন বলেন, একজন হেলাল সাহেব বলেন। এটা কি? এটা মানে কি? কোথায় আছে? সাময়িকভাবে ইয়েটা টিএমপি এর মধ্যে রাখা হয়, সি ড্রাইভের মধ্যে, জ্যাম্পের মধ্যে আর কি, জ্যাম্পের সার্ভারের মধ্যে এখানে এসে সাময়িকভাবে এখানে আছে, জি মানে কোথায় আছে। আর এটা হচ্ছে কি কোথায় যাবে? বোঝা যায়। হ্যাঁ অস্থির লোক, রাইট। হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকার, এটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। এটা কি না, চলে যাবে ওখানে। আপলোড করবেন মানে বুঝলাম না। জিনিসটা কই থাকে? আমার পিসিতে থাকে না সার্ভারে চলে?
না, ডেফিনেটলি আপনি যে পাথে দিবেন সেই পাথে থাকবে। সেটা যদি সার্ভার হয় তাহলে সার্ভারে, আপনার মেশিনে আপনার মেশিনে। এখন সার্ভারটা কোথায়? এখন সার্ভারটা আমার মেশিন না, তাহলে আমার মেশিনেই থাকবে। না আমি বলছি এখানে তো আপনি ডিরেক্টরি সেট করে দিয়েছেন যে এখানে যাবে মুভ করে হুম। আমি যদি এটাকে মুভ না করে জাস্ট আপলোড করলাম এরপর সার্চ করলাম না সেক্ষেত্রে কি এটা টেম্পোরারি থাকবে? মুভ না করে আপলোড কিভাবে করবেন? মানে ওদের মুভ মানেই তো আপলোড, আপলোড মানেই তো মুভ। মুভ এবং আপলোড দুটো তো একই জিনিস, না হলে তো আপলোডই হবে। আপলোডই হবে না, তাই না? মুভ এক জিনিস না, আপলোড এক জিনিস না। মুভ বা আপলোড, এটা ফাংশনের নাম মুভ আপলোড ফাইল, অর্থাৎ কি ফাইলটাকে নেওয়া হচ্ছে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হচ্ছে। এখন মুভ এবং আপলোড দুটো কিন্তু দুই জিনিস না, একই জিনিস। আপনি কোনো একটা ইমেজকে, কোনো একটা ফাইলকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিচ্ছেন। আমি এখানে মুভ আপলোড এই ফোনটা ইউজ করলাম না জাস্ট আপলোড করে দিলাম হুম, এর পরবর্তীতে আমি যদি ওটাকে মানে তার ডিরেক্টরিতে না পাঠাই সেটা একটা ওয়ার্নিং দেয় সে থাকবে এই লোকেশনে, এই লোকেশনে থাকবে সে, ঠিক আছে? এই লোকেশনে সে থাকবে, টেম্পোরারি লোকেশনে থাকবে। সো এনিওয়েজ আমরা কন্টিনিউ করে দেখেন। এবার এতটুকুন লেখার পরে আমরা যদি এখানে যাই, আমরা একটু দেখে আসি, আমাদের ইমেজেস ফোল্ডারের মধ্যে কিন্তু কিছু নেই। এবার যদি আমরা এখান থেকে একটা ফাইল আপলোড দেই, ক্রিস্টিয়ানোকে দিলাম, কিছুই দেখাচ্ছে না। এখানে যাই, এই যে ক্রিস্টিয়ানো এখানে চলে আসছে। আমার আসলে আমার এক কিসে আচ্ছা, না আসলে সমস্যা নেই। এটা তো গতকালকে আমাদের হয়েছিল, তাই না? এখন সমস্যাটা কি? সমস্যা হলো যে মনে করেন যে আমার মতো যদি কোনো ভদ্রলোক হয়, সে কি করবে? ওয়েট, ফাইল আপলোড করে দিচ্ছি। ছবি চাইছিস না? দাঁড়া দিতেছি, দেখ এটা কি। এবার ফাইলটা চেক করো বুঝতে পারছেন? এই তো এখানে তো কোনো চেকিং দিয়ে নেই, যা মন চায় সে আপলোড করে দিবে। খালি এর একটা ওই যে সার্ভারের মধ্যে একটা সাইজ বলা আছে 3 মেগাবাইট, কত ভারী ফাইল আপলোড করো, এটা অ্যাপাচির মধ্যে বলা আছে। ওইটার যদি কম হয় তাহলে যাবে, বেশি হলে কি হবে না? যাবে না। তো ডেফিনেটলি যখন আমরা লাইভ সার্ভার আপলোড করবো, ডেফিনেটলি স্পেসটা অনেক বেশি থাকে। বুঝতে পারছেন মনে হয়? সো এখন এই কাজটা ঠেকানোর জন্য আমাকে কি করতে হবে? ফাইলটা চেক করা লাগে সো এটা আপাতত কমেন্টস করে দেন। এই লাইনটা, এই লাইনটা আমরা আবার 2022 সালে ইউজ করব। সো প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে ফাইলের টাইপটা সিলেক্ট করব। ফাইল টাইপ, ফাইল টাইপ নামের একটা ভেরিয়েবলের মধ্যে পাথ ইনফো নামের একটা ফাংশন আছে। এর মধ্যে টার্গেট ফাইল মানে কোন ফাইলের আমার টাইপটা দরকার, সেই ফাইলের নাম, মানে এটার মধ্যে কি আছে, ডিরেক্টরি সহ ফাইলের নাম আছে না, এবং আরেকটা জিনিস লাগবে পাথ ইনফো এক্সটেনশন। এই দুইটা প্যারামিটার যখন আমি এই ফাংশনটার মধ্যে দিয়ে দিব, সে আমাকে ওই পার্টিকুলার ফাইলের টাইপটা রিটার্ন করবে, যেটা কি টাইপের ফাইল। এবার যদি আমি এটা কি করি, লোক সম্মুখে নিয়ে আসি, আমি কিন্তু মুভ আপলোডটা কমেন্টস করে রাখছি, এটা আবার পরে, সবার পরে। তাহলে কি দেখানো উচিত? শুধু ফাইলের টাইপটা দেখাবে না। এবার মনে করেন এখানে এসে রিলোড দিলাম, এখানে আমি একটা ডক ফাইল দিলাম, তাহলে এবার আউটপুট কি আসবে? কি আসছে? ডক। আমি মনে করেন এখান থেকে একটা এইটা দিলাম, কি আসছে? টেক্সট। আমি মনে করেন একটা ফটো দিলাম, যখন যেটা দিচ্ছি সেটা আসতেছে না। সো ফাইলের টাইপটা কিন্তু আমরা পাচ্ছি। এখন আরো একটা জিনিস লাগবে আমাদের, সেটা হচ্ছে ফাইলের সাইজ। যার কাজ আপনি করে দিবেন সে বলবে যে 2 মেগাবাইটের বেশি ইমেজ আপলোড যাবে না, অথচ সে কিন্তু ঘটনা ঘটাই দিয়েছে কোথা থেকে? মনে করেন এক্সপেরিয়েন্স Z5 ইউজ করতেছে, বুঝছেন না? এটা ইমেজের সাইজ কত মেগাবাইট। বা আর একটা কি ভালো একটা ক্যামেরা আছে, এটা আমাদের শরীফ সাহেব জানে ভালো আর কি, নাম কি ওটার? DSLR না কি ওর নাম? হ্যাঁ, ওগুলোতে ছবি তুলে সাইজ কত হয়? ক্যাটাগরি আছে, ওই তো বাই ডিফল্ট কি অনেক ভারী হয় না? কম হবে। সো সেক্ষেত্রে আমাকে ফাইলের সাইজটাও চেঞ্জ করতে হবে, এটি ইমার্জেন্সি ইস্যু। সো ফাইলের সাইজটা কি বের করা যাবে এখান থেকে? তো এটার জন্য আর কোনো ফাংশন লাগবে না, টাইপটা বের করার জন্য আমরা ফাংশন ইউজ করলাম। এবার এটা কি করে দেই,
এখানে এখানে এসে আমি বের করবো ফাইলের সাইজ। সরি, কোনো ফাংশন নাই ফাইল সাইজ রিটার্ন করবে। থাকতে পারে। এবার মনে করেন এর সাইজটা দেখি, আছে গেট ইমেজ সাইজ নামে একটা ফাংশন আছে, এটা অনেক কিছু দেয়, আমরা একটু পরে দেখব। ফাইলের সাইজটা দেখেন তো ঠিকঠাক মতো আসে কিনা। চেক করি একটু। মনে করেন আমি এই ফাইলটা দিলাম, আসতেছে কত 6,900 60,924। হ্যাঁ 302 আছে। আচ্ছা আসলে আসতে পারে, সমস্যা নেই। আচ্ছা ব্রেক দিব 8টায়। আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, সো ফাইলের সাইজটা আমি পাচ্ছি। এবার দেখেন বাইটে বাইটে কি কিলোবাইটে না বাইটে, ওটা আনার জন্য প্রসেস আছে। দেখেন আমরা আমাদের আসল কাজটা কি করি, মেইন কথা হচ্ছে সাইজটা বের করতে পারলাম। এবার ধরেন আমাকে চেক করতে হবে কি, এখন ধরেন এখানে তো যে কোনো ফাইল দিলেই হচ্ছে, আমাকে এখন চেক করতে হবে যে এটা আদৌ ইমেজ কিনা। এটা তো একটা ডক ফাইলও হতে পারে, তাই না? সো কোনো একটা যখন ইউজার কোনো একটা ফাইল ইনপুট দিচ্ছে, সেই ফাইলটা আদৌ ইমেজ কিনা সেটা চেক করার জন্য একটা টেকনিক অ্যাপ্লাই করব আমরা। একটা ফাংশন আছে যার নাম হচ্ছে গেট ইমেজ সাইজ। দেখেন গেট ইমেজ সাইজ নামে একটা ফাংশন আছে। এই ফাংশনটার মধ্যে আমি যখন কোনো একটা ইমেজে টেম্পোরারি লোকেশন বলে দিব, এই ফাংশনের মধ্যে আমি যখন কোনো একটা ইমেজে টেম্পোরারি লোকেশন বলে দিব, ওইটা যদি একটা ইমেজ হয় তাহলে তার হিউজ কিছু ইনফরমেশন সে আমাদেরকে দিবে। এবার আর যদি ইমেজ না হয় অন্য কোনো ফাইল হয় তাহলে সে একটা ফাঁকা রিটার্ন করবে। তাহলে এই ফাংশনটার কাজ কি বলেন তো কেউ একজন? একটা হিউজ একটা অ্যারে দিবে, আর যদি ইমেজ ছাড়া অন্য কোনো ফাইল হয় তাহলে সে একটা ব্ল্যাঙ্ক অ্যারে রিটার্ন করবে। এখন কোন একটা ইমেজ চেক করার জন্য কিন্তু আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারি। এখন এটার মধ্যে যদি এখন টেম্পোরারি লোকেশন কি আমার জানা আছে না নাই, কি হবে বলেন তো? এখানে ফাইলস ভেরি সিম্পল। হ্যাঁ, এখানে যে ম্যানুফ্যাকচারার ইমেজ টেম্প নেম ভেরি সিম্পল। আমি যখন এটা টেম্প নেম আমি যখন এটা দিয়ে দিচ্ছি, তখন সে যদি এটা ইমেজ হয় তাহলে সে আমাকে যে অ্যারেটা রিটার্ন করবে সেটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে রাখলাম। আমি ভেরিয়েবল নাম দিলাম ইমেজ। এবার এটা তো একটা অ্যারে, তাই না? তো অ্যারেকে কি করলে প্রিন্ট হবে? হবে না, প্রিন্টার লাগবে বা ভাড়াডাম্প লাগবে। সো আমরা প্রিন্টারের মধ্যে ইমেজটা দিয়ে দিলাম। রেদন কই গেল? এটা ফোন দেন না, ধরে না। কনসার্ট আছে নাকি বলে? হ্যাঁ, ছেলেটা ইদানিং মুসকি মুসকি হাসে, বুঝলাম না বিষয়টা। হ্যাঁ, ফার্স্ট ফল হলো নাকি? মিষ্টি টিষ্টি খায়েন, আসলে বলবেন যে ভাই কংগ্রেচুলেশন। কাজ হয়। একবার ইমেজ দিয়ে দেন, আবার ইমেজ অন্য কোনো কিছু দিয়ে দেখেন কি আসে।
ধরেন আমি এখানে আসলাম, আমি একটা ইমেজ দিয়ে দিলাম, এই ইমেজটা দিয়ে দিলাম, হিউজ ইনফরমেশন আসতেছে না, হিউজ আসতেছে। আবার এবার ইমেজ ছাড়া অন্য কিছু একটা ডক ফাইল দেন, ফাঁকা আসতেছে না। তার মানে এই ভেরিয়েবলের মধ্যে যখন মান আসবে তখন সেটা কি ইমেজ, আর মান না আসা মানে কি এটা ইমেজ না। সো আমি এখান থেকে একটা ডিসিশন নিতে পারি না। এখন মনে করেন ইফ, রাইট, ইফ ছাড়া তো কোনো উপায় নাই, ইফ ছাড়া আমাদের চলবেই না। যদি ঘটনা ঘটে, যদি কিছু পায় তাহলে না হবে, আর যদি না পায় প্রথমে এলস দিয়ে দেই। আপনাদের একটা কথা বলি, এখানে কিন্তু কোটি কোটি সেকেন্ড ব্র্যাকেট হবে, সো একটু কেয়ারফুল থাকেন, কোটি কোটি হবে। প্রথমে শুরু করলাম বিসমিল্লাহর নাম নিয়ে, এলস এর মধ্যে সে কি দিব, this upload file not an image, image file। বুঝছো না? ডাই মানে কি, এক্সিকিউট করবে এবং মারা যাবে। এর সাথে ডাইয়ের পার্থক্য তো এটাই, মারা যাবে। হ্যাঁ, আর যদি এখানে আসে তার মানে কি, সেটা একটা ইমেজ, সেটা একটা ইমেজ। এখন সেটা যদি ইমেজ হয় আমি কি চেক করব, আমি প্রথমে চেক করব যে এই ইমেজটা অলরেডি আছে কিনা। এক ইমেজ যদি বার আপলোড করতে দরকার আছে, ওভাররাইট করব না। ওভাররাইট হয়ে মানে যদি ক্লায়েন্ট বলে দিবে যে না এক ইমেজ, মানে এটা নরমাল রুলস আর কি, একই ইমেজ দুইবার আপলোড করা হয় না সাধারণত। তাহলে এখানে একটা ফাংশনই আছে, নাম হচ্ছে ফাইল এক্সিস্ট। তাহলে দেখেন এই ইফ এর মধ্যে এসে আমি আবার একটা ইফ লিখবো, ইফ ইফ ফাংশনের নাম হচ্ছে ফাইল আন্ডারস্কোর এক্সিস্ট। ফাইল এক্সিস্টের মধ্যে আমি এই যে টার্গেট ফাইলের মধ্যে কি ইমেজের নাম সহ পাথটা আছে না, দিয়ে দিলাম। সেই ফাংশনটা যদি এই ভেরিয়েবলের মধ্যে যেটা আছে সেটা যদি পায় তাহলে সে রিটার্ন করবে কি ট্রু। ট্রু মানে কি ভিতরে ঢুকবে, যখন ভিতরে ঢুকবে তার মানে কি ইমেজটা অলরেডি আছে। আর যদি এই ফাংশনটা এই ভেরিয়েবলটা এই লোকেশনে যদি ওই নামে কোনো ইমেজ না থাকে তাহলে রিটার্ন করবে কি ফলস। ফলস মানে কি এলসে আসবে। সো এখানে ঢোকা মানে কি এক্সিস্ট। হ্যাঁ, ডাই দিয়ে দেবো, রাইট। খামোগা বাইচে থেকে কি লাভ। এই ফাইলটা, এই ফাংশনটার কাজ হচ্ছে এর মধ্যে আপনি যখন কোনো একটা ইমেজের পাথ নাম সহ পাঠিয়ে দিবেন, ওই পাথে যদি এই নামের কোনো ইমেজ থাকে তাহলে সে রিটার্ন করবে ট্রু, আর যদি না থাকে তাহলে রিটার্ন করবে ফলস। ট্রু থাকা মানে কি ইমেজ অলরেডি আছে, থাকলে আর নতুন করে আপলোড করার কি দরকার, দরকার তো নাই। এই চেকিংসটা আপনি করবেন না। অ্যাকচুয়ালি এভাবে তো কখনোই আমরা প্রফেশনাল কাজ করব না। আমরা এখন যেটা করতেছি এটা হচ্ছে একেবারে বেস লেভেলের প্র্যাকটিস, এবং আপনি এটা বুঝতেছেন বা প্র্যাকটিস করতেছেন বা আপনার সেন্স ডেভেলপ হচ্ছে। তার মানে কি, মানে হচ্ছে আপনি যখন ফ্রেমওয়ার্কে ঢুকে কাজগুলো করবেন আপনার কাছে এটা মনে হবে কিসের মতো, বুঝতে পারতেছেন? ওইটা ওই জন্যই আর কি। এখন এলসে আসা, এইফের কাজ শেষ। এখন এলসে যাওয়া মানে কি ইমেজটা নাই, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট কিন্তু এখনো শেষে নাই, আরো কোটি কোটি হবে। এখন এখানে আবার কি হবে, আপনি তো গন্ডগোল লাগাবেন এটা আমি জানি, আর কারণ না লাগলে সেকেন্ড ব্র্যাকেটে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক করতে পারলেই হইবে। এখন এখানে কি করা লাগবে বলেন, ইমেজের সাইজ, তারপরে টাইপটা ঠিক আছে কিনা। এখন ক্লায়েন্ট আপনাকে বলে দিছে জেপিজি এবং পিএনজি ছাড়া অন্য কোনো ফরম্যাটেড ইমেজ যাবে না, তখন কি করতে হবে, আমাকে টাইপ সাইজ সিলেক্ট। আমরা প্রথমে সাইজটা চেক করি। ইফ ফাইল, এই ফাইলের সাইজটা আছে না, কোন ভেরিয়েবলের মধ্যে আছে,
হ্যাঁ পারতাম। দেখেন তো ফাইলের সাইজটা আমরা চেক করে নিব। এখন ফাইলের সাইজ কত হবে? ধরেন 5 মেগাবাইট। 5 মেগাবাইট সমান কত বাইট হয় দেখেন তো? এটা বসাই দাও। 5100 আন্দাজি। মেগাবাইট থেকে কিলোবাইট, সরি পাগল হয়ে গেছে নাকি? হ্যাঁ আর এটা বসাই দাও। মেইনফ্রেম কম্পিউটার বসাই দেন স্যার, একটা সমস্যা নেই। এটা সম্ভবত যেটা হয় 50,000 দিয়ে দিলাম 490 900 এখানে সম্ভবত 5 মেগাবাইটের মতো হতে পারে আর কি। যাই হোক হোয়াট এভার ইট ইজ, আমরা এরকম একটা কিলোবাইট থেকে বাইট থেকে কিলোবাইট, কিলোবাইট থেকে মেগাবাইট এভাবে হিসাব করে এখানে ভ্যালু বসে দিতে হবে। 5 লাখ দিয়ে দিলেন এরকমই হবে আর কি। 50,000 না বেশি হবে। হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ হাসান ভাই বলেন। হ্যাঁ 302 নম্বর রুমে আছে। আপনি কই? হ্যাঁ 302 নম্বর ল্যাবে। ঠিক আছে এই যে দেখছেন, কংগ্রাচুলেশন। 52,50,00,000 দিছিলাম আমি। 52,00,000 কত? 42,880 দেখছেন কাছাকাছি গেছিলাম। যাই হোক ওনাকে সবাই 3-4 কাপ চা খাওয়ায়। ঠিক আছে একটু বসেন, নামাজের একটা ব্রেক টাইম। তাহলে এখানে আসা মানে কি, যখন এই ফাইলের সাইজটা এটা হচ্ছে ক্লায়েন্ট যেটা বলে দিবে সেইটা। সো ফাইলের সাইজটা ক্লায়েন্ট যেটা বলে দিবে তার যদি বেশি হয় তার মানে কি খামাখা বাঁচি থেকে লাভ নাই। ফাইল সাইজ ইজ টু লার্জ। ঠিক আছে, ফাইল সাইজ ইজ টু লার্জ। দিছেন। এবার এখানে এসে আবার কি হবে? এলস, আবার এলস। এখন এলস এর মধ্যে যখন আসবে তখন তার মানে কি ফাইলটা ইমেজ, ফাইলটা অলরেডি ইয়েতে ফোল্ডারে নাই এবং সাইজ ঠিক আছে। আরো একটা জিনিস চেক করা লাগবে, টাইপ। এবার এখানে এসে আবার ইফ যা করলাম। সো এখানে এসে বললাম ফাইল টাইপ, ইফ ফাইল টাইপ ইজ নট ইজ ইকুয়াল টু, আমি বলে দিলাম সাপোজ জেপিজি। এখানে ক্লায়েন্ট যা যা বলে দিবে আর কি, এন্ড ইউজ করবেন কিন্তু। যদি ফাইলের টাইপটা জেপিজি না হয় এবং পিএনজি না হয়, ক্লায়েন্ট আপনাকে বলে দিল যে জেপিজি এবং পিএনজি ছাড়া অন্য কোনো ফরম্যাটের ফাইল আমি আপলোড করতে দিব না, তাহলে এখানে যখন আসবে সে তখন কি হবে? যে ফাইলের টাইপটা জেপিজিও না পিএনজিও না, তার মানে কি ইনভ্যালিড। অনেক সময় তো স্যার কি বলা হতে পারে, পিএনজি। হ্যাঁ জেপিজি ইও হতে পারে স্যার, জেপিজি। হ্যাঁ ওই একই, জেপিজি একই। না ওই সার্ভার আমি ফাইল টাইপ ইজ নট ভ্যালিড। ঠিক আছে, ফাইল টাইপ ইজ নট ভ্যালিড। এবার যখন আমি এখানে এবার এলস, আবার এলস হবে এখানে। বাস, এবার যখন সে এখানে আসবে তখন কি বলেন তো? তখন কিন্তু সব ঠিক আছে, ফাইলটা অলরেডি নাই, ফাইলের সাইজও ঠিক আছে, এটা একটা ইমেজ,
এবং এর টাইপও ঠিক আছে, তার মানে কি ঘটনা চেক করা শেষ। এবার ঘটনা ঘটা, এবার মনে করেন এই যে এই ফাংশনটা ওখানে কল হবে, এই যে এটাকে কাট করে এই এলস এর মধ্যে পেস্ট করে দেন। বোঝা যাচ্ছে কি? তো এই সিপে গাছ হয়ে ওই মুভ আপলোড ফাইলটা ওখানে এলস এর মধ্যে লিখে দিলাম। স্যার এখানে সাইজ কমাই নিয়ে একটু জায়গা কোনটা সব করা যাবে? হ্যাঁ করা যাবে। ফেসবুকে যখন আমরা কোনো ইমেজ আপলোড করি কোনো সাইজ দিক বিবেচনা করে দেই, বাট ওখানে তো ফাংশন আছে, ওটা একটা নির্দিষ্ট সাইজ করে নেন, আপনি যত বড় ইমেজ দেন এগুলো করা যাবে। হ্যাঁ ক্রপ করে নিতে পারবেন, সব করা যাবে, সব সম্ভব। আপনারাই করবেন যখন সফটওয়্যার কোম্পানিতে জব করবেন, এবং কেউ শিখিয়ে দিবেন, আপনি একলা একলাই বুঝে যাবেন তখন কি করতে হবে। ঠিক আছে, এর জন্য প্রত্যেকটা ফ্রেমওয়ার্কে বিল্ট ইন কিছু লাইব্রেরি আছে, কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কে আছে, হ্যাঁ করাই আছে কাজ, আপনি খালি ফাংশন করাই আছে, ইউজ করতে হবে। বুঝতে পারছেন মনে হয় কি বলতে চাচ্ছি? হ্যাঁ, এবার মনে করেন এখানে টিকও দিয়ে দিলাম যে ঘটনা ঘটাতে পারছেন, থ্যাংক ইউ। ইমেজ আপলোড সাকসেসফুলি। হয়েছে না? এবার চেকিংস করি একটু। দিস ফাইল টাইপ ইজ নট এন ইমেজ। ঘটনা তো আগেই ঘটে গেছে, দেখেন এই কি মুশকিলে পড়ে গেলাম, বলেন তো ওটা আসবে না, কারণ ডাই ইউজ করছি না, আত্মহত্যা করছে। হ্যাঁ, এখন তাহলে কি করা লাগবে কোন বলেন তো, কি করা লাগবে? একটা কাজ করলে কিন্তু ঘটনাটা ঘটবে না, ঠিক? প্রবলেমটা হচ্ছে যে আমি যখন এখানে আসতেছি তখনই, কারণ আমি আগে সিলেক্ট করছিলাম কি একটা ডক ফাইল, ওটা তো ইয়াতে পোস্টের মধ্যে ফরম্যাট রয়ে গেছিল, আমি যখন রিলোড দিচ্ছি ওটা পাই গেছে। এখন এটা থেকে বাঁচার উপায় কি? আমি এখানে যে ইনস্ট্রাকশন গুলো লিখে দিয়ে আসছি, এই ইনস্ট্রাকশন গুলো কি এই তো ডিরেক্ট এক্সিকিউট হচ্ছে না, এগুলো কি এক্সিকিউট হবে? কখন হবে? এই তো আগে আগে কইলে তো হইবে না, পরে কইলে তো হইবে না। সব কাট করলাম যা লিখছিলাম এতক্ষণ, বুঝতে পারলেন কি বিষয়টা? এখানে যা লিখছিলাম এতক্ষণ ইকো থেকে শুরু করে পিএসপি সিনট্যাক্সের মধ্যে যা আছে সব কাট করেন। পিএসপি সিনট্যাক্সের মধ্যে যা ছিল সব কাট করবে। এবার এখানে কি লিখবো? আবার সেই সাবমিট বাটনে কোনো নাম দেওয়া হয়েছিল, এটা আমি নাম দিয়েছিলাম বাটন। এবার তো আর এক্সিকিউট হবে না নাকি? এবার দেখেন, এবার আমি একটা ইমেজ দিলাম, ধরেন একটা ডক ফাইল দিলাম, দেখি সে কি দেখায়। ইমেজ আপলোড দিচ্ছি, কি বলতেছে? আপলোডেড ফাইল নট অ্যান ইমেজ, প্লিজ ইউজ ইমেজ ফাইল। তার মানে কাজ করতেছে কিন্তু। এবার মনে করেন একটা জিপ ফরম্যাটের ইমেজ দেই, একটা জিপ ফরম্যাটের কিছু একটা দেন, এই যে জিপ ফরম্যাটের দিলাম, দেখি কি দেখায়? দেখাচ্ছে ফাইল টাইপ ইজ নট ভ্যালিড। হয়। এবার মনে করেন একটা বড় সরু ইমেজ, বড় সরু ইমেজ কি আছে আমার কাছে? একটা বড় ভিডিও আগেই বাদ। হ্যাঁ, সো একটা নামাই না ইমেজ। বড় ইমেজ নাই, বড় ইমেজ নাই। যাই হোক, আপনারা দেখেন বড় ইমেজ দিয়ে। এবার আমরা একটা জেপিজি ফরম্যাট ইমেজ দেই, কি দেখাচ্ছে? ইমেজ আপলোড সাকসেসফুলি। এবং আমরা যদি এখান থেকে যাই, দেখেন ইমেজটা এখানে চলে আসছে, তাই না? এগুলো কি আগের ছিল?
এবার মনে করেন এই ইমেজটা আমি আবার আপলোড দিব, দেখি কি বলে। ব্রাউজ করে ইমেজটা আবারও দিচ্ছি, কি দেখাবে? অলরেডি এক্সিস্ট। কি দেখাচ্ছে? দিস ইমেজ অলরেডি এক্সিস্ট। স্যার আমাদের কাছে ফাইল টাইপ নট ভ্যালিড। আপনি জিআইএফ দিয়েছেন, তাইলে জেপিজি দেন। আপনি এখানে কি লিখছেন, কি কি চেক করছেন? এখানে আমি চেক করছি জেপিজি আর পিএনজি। আমি সেটা দিচ্ছি। তাহলে আপনি জেপিজি বা পিএনজি কোন একটা ইমেজ দেন, দেখবেন কাজ করবে। স্যার আমি ঠিক আছে, 5 মিনিটের নামাজের ব্রেক, এরপর আমরা আবার ক্লাস কন্টিনিউ করব। একটু কনসেন্ট্রেট করতে হবে প্লিজ। হ্যাঁ, আমাদের ইমেজটা বোঝা হচ্ছে যে ইমেজ অলরেডি এক্সিস্ট। কেন? কারণ এই ইমেজটা আমরা হ্যাঁ, কি ইমেজ দুইবার দিচ্ছিলাম আর কি। সো আমরা তাহলে এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের ইমেজ আপলোড হয়ে গেছে। এবার আমরা প্রোডাক্টে এই ইমেজটা আমরা প্রোডাক্ট টেবিলের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব আর কি বিষয়গুলোকে। সো এবার আমাদের যে ই কমার্সের যে প্রজেক্টটা ছিল ডে 28 এর, হ্যাঁ, এই পুরো প্রজেক্টটা কপি করে আমরা ডে 29 নিয়ে আসি, তারপর এর মধ্যে আমরা কাজ করব। ঠিক আছে, এই যে ACIP 28 কেমন, এটাকে আমরা কপি করে ACIP কমার্স 28 এটাকে কপি করে আমরা 29 নিয়ে আসলাম। নামটা সুন্দর হয়েছে না? 29 কি কিছু বলবেন? $29 নামে কিছু চেনেন? মুসকি মুসকি আসতেছেন কেন? হ্যাঁ, ওকে, নাইস। সো দেখেন, তাহলে আমরা এই প্রজেক্টের মধ্যে এবার ঢুকে যাই। সো 29 আসলাম, এখান থেকে আমরা এই আমাদের প্রজেক্ট ই কমার্সে চলে যাচ্ছি সরাসরি। সো আমাদের ক্যাটাগরিগুলো ডিসপ্লে হচ্ছিল, আমাদের ম্যানুফ্যাকচারার ডিসপ্লে হচ্ছিল। এবার আমরা অ্যাডমিন প্যানেলে যাই, খেয়াল করব আমরা অ্যাডমিন প্যানেলে যাচ্ছি। অ্যাডমিন, একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিচ্ছি, ভ্যালিড পাসওয়ার্ড দিচ্ছি। এখানে আছে। সো আমরা ক্যাটাগরি অ্যাড করতে পারতেছিলাম, ক্যাটাগরি ম্যানেজ করতে পারতেছিলাম, আমরা ম্যানুফ্যাকচারার অ্যাড করতে পারতেছিলাম, ম্যানুফ্যাকচারার ম্যানেজ করতে পারতেছিলাম। এবার আমরা প্রোডাক্ট অ্যাড করব এবং প্রোডাক্ট ম্যানেজ করার চেষ্টা করব আর কি। প্রোডাক্টের কাজটা, প্রোডাক্টটা যখন আমরা এখান থেকে অ্যাড করতে পারবো তখনই কিন্তু আমরা ফ্রন্ট এন্ডে আমাদের এই প্রোডাক্টগুলো এভাবে ডিসপ্লে করাবো। তারপর প্রোডাক্টের ডিটেলসে যাব, তারপরে কার্ড পেজ আসবে, তারপরে শিপিং আসবে, তাই না? এভাবে কিন্তু অর্ডারটা ফাইনালি সাবমিট হবে। ঠিক আছে, ফ্রন্ট এন্ড থেকে অর্ডারটা সাবমিট হবে, আমরা অ্যাডমিন প্যানেল থেকে অর্ডারটা তুলে দেখাবো। এরপর ওই অর্ডার এগেইনস্টে একটা ইনভয়েস জেনারেট হবে, দেন অর্ডারের স্ট্যাটাসটা আমরা এডিট করে কাজটা কমপ্লিট করব আর কি। এবং হ্যাঁ, সো সেক্ষেত্রে আমাদের প্রোডাক্ট তৈরি করতে হবে। এখন প্রোডাক্ট তৈরি করতে যাওয়ার সময় একটা ডিফিকাল্টিস ছিল, প্রোডাক্টের একটা ইমেজ লাগবে। সো এখানে আমরা কিছু ফিল্ড লিখে দিচ্ছি, আপনারা সবাই এই অ্যাড প্রোডাক্ট করে করতে পারেন আর কি, যারা যারা আছেন আমাদের সাথে। প্রোডাক্ট নেম বলে দিচ্ছি, দেখেন ক্যাটাগরি নেম, প্রোডাক্টটা কে তৈরি করছে, এরপরে প্রোডাক্টের দাম কত, এরপরে প্রোডাক্ট আমি কতগুলো নিচ্ছি, স্টক অ্যামাউন্ট, এরপরে হচ্ছে মিনিমাম স্টক কোয়ান্টিটি, মিনিমাম স্টক কোয়ান্টিটি। এরপরে আমরা বলতে পারি প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন, প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন, প্রোডাক্ট লং ডিসক্রিপশন, এরপর আসবে প্রোডাক্ট ইমেজ,
প্রোডাক্ট ইমেজ, এরপরে কি আসবে পাবলিকেশন স্ট্যাটাস, পাবলিকেশন স্ট্যাটাস, এন্ড ফাইনালি সেভ প্রোডাক্ট। হ্যাঁ, সো সেভ প্রোডাক্ট। তাহলে এখানে কতগুলো ইনফরমেশন আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 আর একটা কি আইডি, টোটাল 11টা ফিল্ড হবে আমার ডেটাবেজে, তাই না? সো আমরা আগে টেবিলটা তৈরি করি, তারপর একটা ফর্ম তৈরি করব, তারপরে ফর্ম থেকে কোনো একটা ক্লাসের কোনো একটা ফাংশনের মাধ্যমে ইউজার যে ইনপুটগুলো দিবে সেগুলো ডেটাবেজে টেবিলে সেভ করব। হ্যাঁ, এই যে প্রোডাক্ট ইমেজ, হ্যাঁ মাল্টিপল করা যাবে। আমরা আগে একটা আপলোড করি, তারপর আমরা মাল্টিপলও করব, সমস্যা নেই। তাহলে দেখেন, প্রথমে আমরা ডেটাবেজে যাই সবাই, লোকাল হোস্টের পরে phpMyAdmin লিখে ডেটাবেজ সার্ভার উইজার্ডে যাচ্ছি। ডেটাবেসটা সিলেক্ট করছি, দুইটা টেবিল আছে, টিবিএল অ্যাডমিন, টিবিএল ক্যাটাগরি, টিবিএল ম্যানুফ্যাকচারার, তিনটা টেবিল ছিল আর কি। আমরা এবার নেব টিবিএল আন্ডারস্কোর প্রোডাক্ট। কলাম হবে কয়টা? 11টা। খবর আছে, প্রোডাক্টের আইডি, প্রোডাক্টের নেম, ক্যাটাগরি আইডি। অ্যাকচুয়ালি দেখেন, আমাদের ফর্ম থেকে আসবে হচ্ছে ক্যাটাগরি নেম, বাট যাবেটা কি ক্যাটাগরি আইডি। সেমভাবে এখানে ম্যানুফ্যাকচারার আইডি, প্রোডাক্টের প্রাইস, স্টক অ্যামাউন্ট, বানান ভুল করেন না, তাহলে কিন্তু খবর আছে। স্টক অ্যামাউন্ট, এবার এখানে বলে দিচ্ছি মিনিমাম স্টক অ্যামাউন্ট, মিনিমাম স্টক অ্যামাউন্ট, প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন, প্রোডাক্ট লং ডিসক্রিপশন, product image, publication status. পরে একেবারে নিচে মিনিমামের নিচে স্যার প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন, এরপরে প্রোডাক্ট লং ডিসক্রিপশন, ওকে। সো এবার আমরা কি করব, এই ইনপুট ফিল্ডের নেমগুলো আমরা লিখলাম, টাইপগুলো সেট করে দিয়ে প্রোডাক্ট আইডি ইন্টিজার কত হবে 11, এরপরে প্রোডাক্টের নেম ভার্কার বলে দিচ্ছি 256, প্রোডাক্টের ক্যাটাগরি আইডি হবে ইন্টিজার 3, ক্যাটাগরি টেবিলে আমরা ক্যাটাগরি আইডিটা কত দিয়েছিলাম 3, এর জন্য ইন্টিজার 3, ম্যানুফ্যাকচারারও সেম 3। এবার দেখেন এখানে প্রোডাক্টের প্রাইস দিব আমরা ফ্লোট 10,2,
হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি নাজমুল সাহেব বলেন। হ্যাঁ না না সমস্যা না, বেশি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে ওকে। সো দেখেন তাহলে কি করা হচ্ছে, প্রোডাক্টের প্রাইসের মধ্যে ফ্লোট দেওয়া হচ্ছে 10,2। সো 10,2 কিনে দিলাম, দশমিকের আগে দেখাবে 10 ঘর, দশমিকের পরে দেখাবে 2 ঘর। আপনি যদি দশমিকের পরে 3 ঘর দেখাতে চান কত দিবেন? 3, যা দিবেন তাই আসবে। সো আমি দিয়ে দিলাম 2, এটাই স্ট্যান্ডার্ড। এবার আমি স্টক অ্যামাউন্টটা কি হবে, স্টক অ্যামাউন্ট মানে কতগুলো প্রোডাক্ট স্টকে আছে, এটা ইন্টিজার রাখতে পারেন। কারণ যদি কোম্পানির মালিক আপনাকে বলে যে আমার কত টাকা প্রোডাক্ট স্টকে আছে আমাকে দেখাও, তখন তো আপনাকে কি লাগবে, প্রোডাক্টের প্রাইসের সাথে স্টক কি করতে হবে, গুণ দিতে হবে। সো এখানে ভারকার দিলে কিন্তু গুণটা করতে পারবেন না। এজন্য কি করতে হবে, আপনি যে ইনফরমেশনগুলোর মাধ্যমে ডেটাবেজের টেবিল তৈরি করতেছেন, আপনাকে রিপোর্ট তৈরি করার চিন্তা ভাবনা করেও কিন্তু করতে হবে। আপনাকে বললো যে আমার কত টাকার স্টকে আছে আমি দেখতে চাচ্ছি, কত টাকার প্রোডাক্ট স্টকে আছে, তখন কি করতে হবে, স্টক অ্যামাউন্টের সাথে প্রোডাক্টের প্রাইসটা আপনাকে মাল্টিপ্লাই করতে হবে। তো সেক্ষেত্রে আমাকে ইন্টিজার দেওয়াটাই ওয়াইজ। ইন্টিজার দিয়ে দিলাম 7। এরপরে প্রোডাক্টের স্টক অ্যামাউন্টটা হচ্ছে মিনিমাম স্টক অ্যামাউন্ট। মিনিমাম স্টক অ্যামাউন্ট হচ্ছে যে আপনি সাপোজ আইফোন সেল করবেন বা কোনো একটা প্রোডাক্ট সেল করবেন ই কমার্স সাইটের মাধ্যমে। এখন সেই প্রোডাক্টটা যখন আপনি তৈরি করতেছেন বা সাপ্লায়ারের কাছ থেকে কতগুলো প্রোডাক্ট নিচ্ছেন, সেটা তো আপনি এই যে এখানে লিখে রাখতেছেন কতগুলো স্টক নিলেন। সাপোজ 50টা নিলেন, এখন সেল করতে 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 সেলও করে ফেলছেন, আপনি দেখলেন যে না হ্যাঁ স্টকে তো নাই। সো আপনাকে একটা অ্যালার্ট দিলে ভালো হয় না? এই জন্য মিনিমাম স্টক অ্যামাউন্ট হচ্ছে যে এখানে যে ভ্যালুটা আপনি দিবেন ওই নিচে যখন স্টকটা চলে আসবে তখন একটা অ্যালার্ট দিবে। এখানে সাপোজ দিয়ে দিলাম 5 দিয়ে দিলাম, এখানে ভারকার হবে কিন্তু এখানে আমরা ইন্টিজার দিব না, কারণ এটার সাথে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ নাই। ভারকার 5 দেওয়া মানে কি, মিনিমাম 5টা থাকতে দেখাবে না মিনিমাম 5টা তো না, মানে আমরা তো এখন ইনপুট দেই নাই, লেন্থটা বলে দিচ্ছি আর কি, কতগুলো কত রেঞ্জের ডাটা যাবে। 5টা ডিজিট দিয়ে কত সংখ্যা হয়, 9 9 9 9 9 গুণা দেখেন, তো এত লাগবে না আর কি। 2 দিলে হয়। শর্ট ডেসক্রিপশন দিব কি, টেক্সট, লেন্থ দিতে হয় না। লং ডেসক্রিপশনও দিব টেক্সট, প্রোডাক্ট ইমেজেরটাও দিব কি, টেক্সট, প্রোডাক্ট ইমেজেরটাও দিবেন টেক্সট। আর স্ট্যাটাসটা হবে টাইনি ইন্টিজার হবে 1, ইমেজটাও টেক্সট দিতে হয়। হ্যাঁ, এবার প্রোডাক্টের আইডিটা কি হবে, পিকে হবে, পিকে না প্রাইমারি কি, পাশা কামাল না, পাশা কামাল। হ্যাঁ হ্যাঁ, প্রোডাক্ট ইমেজের জন্য তো আমরা একটা ফিল্ড নিলাম। আমরা একটা ইমেজ আপলোড করি, একটা ইমেজ আপলোড করতে হলে আমরা 100টাও পারবো। এখানে কিছু টেকনিক্স আছে, সেগুলো অবশ্যই আপনারা জেনে যাবেন বা আমরা আলোচনার মাধ্যমে বলে যাব, ধৈর্য ধরে খেয়াল করেন। সো এগুলো আমরা এখানে বলে দিচ্ছি। সেইভাবে বলে দেওয়ার পর আমরা সেভ প্রোডাক্ট দিয়ে দিচ্ছি, মানে সেভ দিয়ে দিচ্ছি। সো টেবিল তৈরি হয়ে গেছে। আমরা জানি টেবিল তৈরি করার পর স্ট্রাকচারকে দেখতে হয়। দেখেন প্রাইমারি কি, অটো ইনক্রিমেন্ট ঠিক আছে, ইন্টিজার 11, ভারকার 56, 3 3। এখানে ক্যাটাগরি আইডি এবং ম্যানুফ্যাকচারার আইডি, এই ইনফরমেশনগুলো কিন্তু আমি ক্যাটাগরি টেবিলের সাথে মিল রেখে করছি। টিভিএল ক্যাটাগরির সাথে মিল রেখে এখানে কি দেওয়া হচ্ছে, ক্যাটাগরি আইডি। টিভিএল ম্যানুফ্যাকচারের সাথে মিল রেখে দেওয়া হয়েছে ম্যানুফ্যাকচারার আইডি। এটা যখন আমরা ফর্ম তৈরি করবো এখানে, তখন বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাদের টেবিল হয়ে যাচ্ছে আর কি, হয়ে গেল। এবার আমরা আমাদের এবার আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে এখানে একটা এরকম তৈরি করব, পেজ তৈরি করব, অ্যাড প্রোডাক্ট নামের একটা পেজ তৈরি করব। সো দেখেন
এবার কিন্তু আমরা আমাদের প্রজেক্টের মধ্যে কোথায় কোথায় করব, অ্যাডমিনের মধ্যে না? সো অ্যাডমিনের মধ্যে এটা কোথায় আছে? ইনক্লুডস এর মধ্যে, তাই না? এই যে সাইড বার মেনু, হ্যাঁ। সো সাইড বার মেনুতে আসার পর আমরা কি করব, এই যে এখানে একটা দেখেন, এখানে এই যে ড্রপ ডাউন আছে না, এই যে ড্রপ ডাউন এখানে আছে, এই যে ড্রপ ডাউন লেখা। সো ড্রপ ডাউনে ক্লিক করলে কি এখানে ড্রপ ডাউন, এটা আমাদের লাগবে না, সাপোজ তাহলে লাগবে না, তাহলে কি করব, এখান থেকে আমি এই এলআইটাকে ডিলিট করে দিচ্ছি, এই এলআইটাকে ডিলিট করে দিলাম। ধরেন এইভাবে সিঙ্গেল আছে এখানে এভাবে। সো এই ফর্মটা আছে না, এই ফর্মটা কেটে এখানে করে দেবো কি অ্যাড প্রোডাক্ট, এই যে ফর্ম। সো ফর্মটা কেটে এখানে করে দিচ্ছি অ্যাড প্রোডাক্ট। সো অ্যাড প্রোডাক্টে ক্লিক করলে কোথায় যাবে, অ্যাড প্রোডাক্ট ডট পিএসপি এই ফাইলটার মধ্যে সে যাবে, অ্যাড প্রোডাক্ট ডট পিএসপি নামক ফাইলটার মধ্যে সে যাবে। এবার এই নামের একটা ফাইল তৈরি করবো কোথায়, পেজেস ফোল্ডারের মধ্যে না? হ্যাঁ বললো কে? পিএসপি মাস্টারিং করতে হবে না? সো অ্যাডমিন মাস্টারের মধ্যে ভেরিয়েবলটার নাম কি ছিল? পেজেস, তাই না? সো অ্যাড প্রোডাক্টের এখানে কি নিব, পেজেস সমান সমান অ্যাড প্রোডাক্ট, আর ইনক্লুড করে দেবো কাকে, অ্যাডমিন মাস্টারকে। এবার এই অ্যাড প্রোডাক্টের ইনফরমেশন গুলো আমরা এই অ্যাড প্রোডাক্ট ভেরিয়েবলটার সাথে কম্পেয়ার করব কোথায়, অ্যাডমিন মাস্টারে। এখানে এসে যে এডিট ম্যানুফ্যাকচারার, এখানে এসে একটা এলস নিলাম, যদি অ্যাড প্রোডাক্টটা পায় পেজেস এর মধ্যে, তাহলে পেজেস থেকে অ্যাড প্রোডাক্ট কন্টেন্ট ডট পিসি মাস্টারিং করতে হবে না? সো মাস্টারিং করে নিচ্ছে আর কি, এই পেজটাকে সে লোড করবে অ্যাড প্রোডাক্ট কন্টেন্ট। সো এই পেজটা তৈরি করব আমরা পেজেস ফোল্ডারের মধ্যে, নিউ থেকে একটা পিএসপি ফাইল নিচ্ছি অ্যাড প্রোডাক্ট কন্টেন্ট ডট পিএসপি নামে। এবার এখানে এসে আমি কি লোড করব, একটা ভিউ লোড করব। সো দেখেন আমাদের ক্যাটাগরির জন্য কিন্তু ভিউ লোড করাই আছে, তাই না, অ্যাড ক্যাটাগরির জন্য। সো আমরা এই পেজটাকে কপি করে আমরা এখানে নিয়ে যাই, অ্যাড প্রোডাক্টের এখানে নিয়ে আসি এবং কিছুটা কাস্টমাইজ করে নিব। তাহলে যে পেজেস থেকে ক্যাটাগরি কন্টেন্ট ডট পিএসপি এখানে যে কোডগুলো ছিল এটা কপি করে অ্যাড প্রোডাক্টের মধ্যে পেস্ট করে দিলাম। স্যার অ্যাডমিন মাস্টার আর একটু এলসি পেজেস সমান সমান এটা কোথা থেকে আসছে, এই মানটা কোথা থেকে আসছে, এখান থেকে আসছে। ক্যাটাগরি কন্টেন্টের কন্টেন্টগুলো নিয়ে আসবো। হ্যাঁ, ক্যাটাগরি কন্টেন্টগুলো অ্যাড প্রোডাক্টের মধ্যে পেস্ট করে দেন। ঠিক আছে, এবার এখানে এসে পেজটাকে কাস্টমাইজ করতে হবে। এখানে প্রথমে বলে দেবো কি, অ্যাড ক্যাটাগরি নাম হবে অ্যাড প্রোডাক্ট ফর্ম, অ্যাড প্রোডাক্ট ফর্ম। এবার এখানে এসে ক্যাটাগরি নেম লাগবে না, এখানে প্রথমে দেব আমরা প্রোডাক্ট নেম। টেক্সটটা চেঞ্জ হয়ে কি হবে, প্রোডাক্ট কন্টেন্ট। স্যার এইগুলো আনছেন মানে কোন থেকে কন্টেন্ট থেকে আনছেন স্যার? এটা আনছি ক্যাটাগরি কন্টেন্ট ডট পিএসপি। ও ক্যাটাগরি কন্টেন্টের রোলে। হ্যাঁ, কপি অ্যান্ড পেস্ট। প্রোডাক্টের নেম নিলাম, এবার কি আসবে, ক্যাটাগরি নেম, তাই না? সো ক্যাটাগরি নেমটা বেসিক্যালি এখানে কি আমরা লিখে দিব নাকি নিয়ে আসবো কোথা থেকে? এই যে আমরা ম্যানেজ ক্যাটাগরি, যেখানে ক্যাটাগরি তৈরি করছিলাম না, এই ক্যাটাগরিগুলাই শো করবে কোথায়, অ্যাড প্রোডাক্টের মধ্যে। এজন্য এখানে আমরা একটা ড্রপ ডাউন বক্স তৈরি করব,
এই যে পাবলিকেশন স্ট্যাটাসের ইয়েটা আছে না, কন্ট্রোল গ্রুপটা আছে না, পাবলিকেশন স্ট্যাটাসের এই কন্ট্রোল গ্রুপটাকে কপি করেন, কপি করে পেস্ট করবো কোথায় বলেন? এই যে প্রোডাক্ট নেমের পরে। এখানে পাবলিকেশন স্ট্যাটাস না হয়ে এখানে কি আসবে? ক্যাটাগরি নেম। কন্ট্রোল গ্রুপের ইচ্ছে স্যার মানে নিচে করব। হ্যাঁ, এই যে পাবলিকেশন স্ট্যাটাস পুরোটা কপি করছেন, জি স্যার। এই যে কন্ট্রোল গ্রুপ সহ পুরো ডিপটা কপি করে এই যে প্রোডাক্টের যে নেম ডিপটা শেষ হয়েছে না, এই যে প্রোডাক্টের নেম, এই কন্ট্রোল গ্রুপটা শেষ, এরপরে পেস্ট করে দেন। ঠিক আছে, এরপরে যখন পেস্ট করে দিচ্ছি ক্যাটাগরি নেম, সো নেমের মধ্যে কি আসবে? ক্যাটাগরি আইডি আসবে। কেন আসবে দেখেন, বলে দিচ্ছি একটু পরে। সিলেক্ট ক্যাটাগরি নেম। এবার এই সেম ক্যাটাগরি নেমটাকেই কপি করে আবার নিচে পেস্ট করে দেন। এখানে কি আসবে? স্যার এটা নিচে পেস্ট করে দেব। হ্যাঁ, ম্যানুফ্যাকচারার নেম, আর এই সিলেক্টের মধ্যে কি আসবে? ম্যানুফ্যাকচারার আইডি। ঠিক আছে, ম্যানুফ্যাকচারার আইডি আসবে। সো এবার ক্যাটাগরির এখানে আমরা লিখে দিচ্ছি ম্যানুফ্যাকচারার নেম। একটু খেয়াল করেন। সো ব্রাউজারে যাচ্ছে, এখান থেকে দেখেন যখন আমি অ্যাড প্রোডাক্টে ক্লিক করব এখানে আসতেছে না ফর্ম একটা, সো প্রোডাক্টের নেম। এখন এখানে যে ক্যাটাগরি নেমটা দেওয়া হয়েছে এখানে পাবলিশড আনপাবলিশড তো আসবে না, এখানে ড্রপ ডাউন বক্সের মধ্যে কি আসবে? এই যে ম্যানেজ ক্যাটাগরির মধ্যে যে ক্যাটাগরিগুলো আছে এই ক্যাটাগরিগুলো এখানে চলে আসবে, ডাটাবেস থেকে এখানে চলে আসবে। সেম ভাবে ম্যানেজ ম্যানুফ্যাকচারের মধ্যে যে ম্যানুফ্যাকচারার গুলো পাবলিশ থাকবে সেই পাবলিশ ম্যানুফ্যাকচারার গুলো কি এখানে ড্রপ ডাউন বক্সের মধ্যে চলে আসবে। এই কাজটা আমরা করব, বাট তার আগে আমরা ফর্মটা পুরোটা রেডি করি। সো ম্যানুফ্যাকচারার নেমের পরে কি ছিল? প্রোডাক্টের প্রাইস। সো প্রোডাক্টের প্রাইস দেওয়ার জন্য আমরা এই যে প্রোডাক্টের নেম যে ইয়াটা ছিল, কন্ট্রোল গ্রুপটা ছিল প্রোডাক্টের নেম, এই কন্ট্রোল গ্রুপটাকে কপি করেন। এই কন্ট্রোল গ্রুপটাকে কপি করে আমরা ম্যানুফ্যাকচারার নেমের পরে পেস্ট করে দিচ্ছি। ম্যানুফ্যাকচারার নেমের পরে পেস্ট করে দিচ্ছি এবং এখানে হবে কি? প্রোডাক্টের প্রাইস। ইনপুট ফিল্ডের নেমটাও চেঞ্জ করে বলতেছি প্রোডাক্ট প্রাইস। আর টাইপটা কি টেক্সট দিব না নাম্বার দিব? নাম্বার দিয়ে দিলাম। সো প্রোডাক্টের প্রাইসের পরে কি আসবে? প্রোডাক্টের স্টক অ্যামাউন্ট, তাই না? তো স্টক অ্যামাউন্টের জন্য আমার ওই একই জিনিস লাগবে, আবার এটাকে কপি করে নিচে পেস্ট করে দিলাম। এখানে আসবে কি? প্রোডাক্টের নেমের পরিবর্তে স্টক অ্যামাউন্ট। তাহলে স্টক অ্যামাউন্টের ক্ষেত্রে আমি টাইপটা বলে দিচ্ছি নাম্বার, আর প্রোডাক্টের নেম বলে দিচ্ছি চেঞ্জ করে স্টক অ্যামাউন্ট। সো স্টক অ্যামাউন্টের পরে আমাদের আসবে মিনিমাম স্টক কোয়ান্টিটি। মিনিমাম স্টক কোয়ান্টিটি। সো এটা নাম্বারই থাক, নেমটা চেঞ্জ করে দিচ্ছি। মিনিমাম স্টক কোয়ান্টিটি। মিনিমাম স্টক কোয়ান্টিটি পরে কি আছে? প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন। সেই যে ক্যাটাগরি ডেসক্রিপশন এটা চেঞ্জ করে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন করে দিলাম। নেমটাও চেঞ্জ করে দিচ্ছি প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন।
এরপরে আসবে প্রোডাক্ট লং ডিসক্রিপশন। সো এটাকে কপি করে নিচে আবার পেস্ট, শুধু শর্টের জায়গায় বসবে লং। হুম, আচ্ছা কোথায় আছেন বলেন? এটা দেখে যান, ঠিক আছে? কারণ 15 মিনিট পরে ব্রেক দিব, তো ব্রেকের সময় আপনারা ওই অ্যাডজাস্ট করে নিন আর কি। আচ্ছা ঠিক আছে, এটা একটু অ্যাডজাস্ট করে নিন, ওকে? আর আমরা নেক্সট ক্লাস থেকে ক্লাস শুরু করবো 5:40-এ, কেউ আসুক আর না আসুক, ঠিক আছে? আচ্ছা যাই হোক, সমস্যা না, আমাদের হয়ে যাবে। আজকে কত নম্বর ক্লাস? আরো 8টা ক্লাস আছে, করবেন কি আপনি? এই যে মিনিমাম স্টক 7টা আছে, হ্যাঁ 7টা ক্লাস। ই কমার্স স্টার্ট করতে লাগবে 8 ঘন্টা, 8 ঘন্টা লাগবে আমার, 8 আওয়ার্স। তাদের শেষ করে আমরা প্রজেক্ট আসতে দেরি করি। স্যার এই যে মিনিমাম স্টক কোয়ান্টিটিস এই নামে তো কোনো করেন না স্যার, করি নেই? মিনিমাম এই যে স্টক অ্যামাউন্ট, এই যে মিনিমাম স্টক কোয়ান্টিটি ফিল, কোয়ান্টিটি নামে তো কোনো মিনিমাম ডাটাবেসের কথা বলছেন স্যার। এই যে এটা কি মিনিমাম স্টক? অ্যামাউন্ট দিছেন স্যার, কোয়ান্টিটি। ও আচ্ছা আচ্ছা, মিনিমাম স্টক অ্যামাউন্ট, তাহলে এখানে ভুল লিখছি আমি, মিনিমাম স্টক অ্যামাউন্ট লিখে দিই। দেখছেন, একমাত্র তন্ময় ক্লাস অ্যাটেন্টিভ, কংগ্রাচুলেশন। So, তাই না? এটা দেখেন, হ্যাঁ এটা পারবেন, আমার কিছু না, শুধু বুটি স্টাফের ফাইলগুলো একটু কাস্টমাইজ করা। সো প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন, প্রোডাক্ট লং ডিসক্রিপশন, এরপরে বলা হচ্ছে প্রোডাক্টের ইমেজটা লাগবে। সো ইমেজটার জন্য আমরা দেখেন এই যে স্টক অ্যামাউন্টের ডিপটাকে কপি করে নিয়ে, সমস্যা না, ভিডিওতে প্রত্যেকটা বিষয় আছে, আপনারা একটু দেখতে পারবেন, বাসায় ভিডিও তো পাওয়া যায়। পাবেন, আল্লাহ ভরসা। আচ্ছা আজকে দিয়ে দেবো, ডাটাবেস সহ দিয়ে দেবো সব। সো প্রোডাক্ট ইমেজ বললাম, এখানে কি হবে? প্রোডাক্ট ইমেজের সময় ইনপুটের টাইপটা ফাইল হবে না, নাম্বার হবে? ফাইলিং হবে, ফাইলিং। এবার এখানে সিভ ক্যাটাগরি হবে না, হবে সিভ প্রোডাক্ট। স্যার শর্ট ডেসক্রিপশনে একটু দেওয়া যাবে স্যার? অবশ্যই যাওয়া যাইবে, কেন না? শর্ট ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন, এসিটা কি অফ আছে? টেম্পারেচার কত, 52 নাকি? টেম্পারেচারটা করে জানাচ্ছে 10, সব জন্য বরফ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমরা চেক করে দেখি আমাদের ডিজাইনের কি অবস্থা। এরকম ছিল, খেয়াল করেন, ওকে? হিরো না আসে এরকম হয়ে গেছে না? দেখেন তো, প্রোডাক্টের নেম, ক্যাটাগরি নেম, ম্যানুফ্যাকচারার নেম, প্রোডাক্টের প্রাইস, স্টক অ্যামাউন্ট, মিনিমাম স্টক কোয়ান্টিটি, এই শর্ট ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন, এই পাবলিকেশনের স্ট্যাটাসটা নিচে আসবে, ইমেজটা উপরে যাবে, জায়গাটা ওইটা হলো। এই প্রোডাক্টের ইমেজটাকে আমি পাবলিকেশনের স্ট্যাটাসের উপর উঠাই দিই। দেখেন হয়ে গেছে না? পাবলিকেশন স্ট্যাটাসটা সবার পরে। সো এই ডিজাইনটা আমরা ফর্মটা তৈরি করে ফেললাম আর কি। এই যে প্রোডাক্ট ইমেজ, এই যে এখানে এই যে প্রোডাক্টের ইমেজ, ঠিক আছে না? ভিউ ফাইলটা হচ্ছে যেরকম, এই যে প্রোডাক্টের নেম, ক্যাটাগরি নেম, ম্যানুফ্যাকচারার নেম, প্রোডাক্টের প্রাইস, অ্যামাউন্ট, শর্ট ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন,
প্রোডাক্টের ইমেজ, পাবলিকেশন স্ট্যাটাস, তাই না? এভাবে চলে আসছে আর কি। আচ্ছা, এখন সেভ করি। আচ্ছা, ঠিক আছে, সেভ করার কাজটা আমরা সবাই একসাথে করব। সো এই ফর্মটা সবাই তৈরি করেন আগে, আমি সময় দিচ্ছি 10 মিনিট। করেন, করলে আপনার দুবার প্র্যাকটিস হবে, এখানে একবার প্র্যাকটিস হবে, বাসায় একবার করবেন। দেখেন প্রোডাক্টে অ্যাড করার জন্য সব করছেন না, সাজানোটা বাকি আছে এখানে, সাজানো যে এখান থেকে অ্যাড প্রোডাক্ট কন্টেন্টের মধ্যে, এই যে এখান থেকে শুরু হয়েছে প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নেমটা প্রথমে দিয়েছেন, দেখেন ফিল সেটের মধ্যে প্রথমটা দেখেন প্রোডাক্ট নেম, এটা কি হয়েছে? এটা ঠিক করেন আগে। ওই ক্যাটাগরি নেম ছিল, প্রোডাক্ট নেম করে দিছি, আর এখানে ক্যাটাগরি নেম ছিল, প্রোডাক্ট নেম করে দিছি। ইনপুটের ট্যাগ যা ছিল তাই আছে সেম ভাবে। আর এই ক্যাটাগরি নেম ড্রপ ডাউনটা তৈরি করলাম কিভাবে, এটা কি পারছেন? ক্যাটাগরি ড্রপ ডাউনটা, ম্যানুফ্যাকচারার ড্রপ ডাউনটা, এই দুটো দেখেন, এই দুটো কি করছি একটু খেয়াল করেন হাসান সাহেব। আমরা এদিকে যে পাবলিকেশন স্ট্যাটাস ছিল না, এই পাবলিকেশন স্ট্যাটাসের যে কন্ট্রোল গ্রুপটা, এই পুরো কন্ট্রোল গ্রুপটা সিলেক্ট করেন, সিলেক্ট করে কপি করেন, কপি করে এখানে এসে পেস্ট করে দেন। যে প্রোডাক্টের নেমের পরে এই যে কন্ট্রোল গ্রুপটা প্রোডাক্টের নেম শেষ হচ্ছে, নিচে এসে পেস্ট করে দেন। পেস্ট করে দিয়ে পাবলিকেশন স্ট্যাটাসের এখানে লেখেন ক্যাটাগরি নেম। হ্যাঁ, এবার করেন। সো এটা তৈরি করবেন এবং 8:10 পর্যন্ত ব্রেক, তারপরে আমরা আবার ক্লাস শুরু করব। স্যার তাহলে এটা দিয়ে দাও স্যার। আচ্ছা, এখানে মনে হয় আমাদের প্রোডাক্ট ইনফরমেশন আমরা অ্যাড করব। সো তার জন্য আমরা একটা টেবিল তৈরি করলাম এবং এই টেবিলের ডাটাটা সেভ হবে। সো টেবিলের ডাটাটা সেভ করার জন্য আমরা একটা ফর্ম তৈরি করলাম, এখান থেকে ইনপুট দিয়ে আমরা প্রোডাক্ট ইনফরমেশনগুলো এই ডাটাবেজে সেভ করব। সো তাহলে আমরা এই কাজগুলো কে করবে? ডেফিনেটলি কোনো না কোনো একটা ফাংশন করবে, ফাংশন একটা ক্লাসের মধ্যে থাকবে। এখন এক বিষয়টা হচ্ছে যেখানে আমাদের ক্যাটাগরি নামগুলো আগে লাগবে না, যেখানে ম্যানুফ্যাকচারার নামগুলো লাগবে। সো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের প্রথমে এই অ্যাড প্রোডাক্ট কন্টেন্ট ডট পিএসপি যে পেজটা আমরা করছি, এখানে আগে আমাদের ক্যাটাগরি এবং প্রোডাক্টগুলো নিয়ে আসতে হবে। সো আমরা এখানে ক্যাটাগরি নেমের ড্রপ ডাউন বক্সের মধ্যে টিবিএল ক্যাটাগরি থেকে সকল পাবলিশ ক্যাটাগরিগুলো নিয়ে এসে এখানে শো করাবো। সেম ভাবে ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে একই কাজ করব। তাহলে এখানে এসে আমাদের ওই কাজটা করতে হবে। একটা জিনিস খেয়াল করেন, আমাদের ফ্রন্ট এন্ডে কিন্তু পাবলিশ ক্যাটাগরি এবং পাবলিশ ম্যানুফ্যাকচারার গুলো কি এখানে নিয়ে আসা আছে না? সো এটা নিয়ে আসাটা ডেফিনেটলি কোনো একটা ফাংশনের মাধ্যমে করা হয়েছে। বলা যাবে কোন ক্লাসের কোন ফাংশন দিয়ে করা হয়েছে? অ্যাপ্লিকেশন ক্লাসের মাধ্যমে করা হয়েছে না? তাহলে আমরা এখান থেকে নতুন করে আবার ক্লাস করতেও পারি, মানে ফাংশন মাধ্যমে আবার করে নিয়ে আসতে পারি, অথবা ওইটা ইউজ করলে হয়ে যায়। এখন ওইটা যদি ইউজ করতে চাই তাহলে খেয়াল করে দেখেন, তার জন্য আমাকে কি করতে হবে? তার জন্য আমাকে এখন আমি আসি অ্যাডমিনের মধ্যে। সো অ্যাডমিনের মধ্যে থেকে আমাকে এই ক্লাসের মধ্যে আসতে হবে, আসে অ্যাপ্লিকেশন ক্লাসকে রিকোয়ার করতে হবে, তার একটা অবজেক্ট তৈরি করতে হবে না? তাহলে এখানে এসে আমরা কি করব? প্রথমে রিকোয়ার করব। রিকোয়ার করব কাকে? একবার পিছনে যাচ্ছি, ক্লাসেস এর মধ্যে application.php। এখন দেখেন এখানে দুইবার পিছানো হয়েছে, আমাদের কিন্তু একবার পিছাতে হবে। কারণ কি? কারণ হচ্ছে অ্যাপ্লিকেশন ক্লাসকে রিকোয়ারের ইউআরএলটা কি হবে? আমরা আছি addProductContent.php পেজের মধ্যে। দেখেন এই যে এই পেজের মধ্যে আমরা আছি, অ্যাডমিনের মধ্যে, পেজেস এর মধ্যে, এই পেজের মধ্যে কিন্তু আমরা কাজ করতেছি। এখন এখান থেকে যদি ক্লাসেসটাকে আমরা চাই, তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী আমাকে প্রথমে এক ঘর বেরোতে হচ্ছে, তারপরে আরেক ঘর বেরোতে হচ্ছে, তারপরে ক্লাসেসের মধ্যে, তারপরে নিতে। বাট এই পেজেস এর মধ্যে যে ফাইলটা রাখা হয়েছে, এই ফাইলটা এক্সিকিউট হচ্ছে কোথায়?
অ্যাডমিন মাস্টারের মধ্যে না, তার মানে আমাকে কিন্তু বেসিক্যালি পেজটা যদিও এখানে কেটে রাখা হয়েছে, কাজটা শুরু হবে কোথা থেকে? অ্যাডমিন মাস্টার থেকে। সো আমাকে কয় ঘর পিছাতে হবে? এক ঘর। সো এক ঘর পিছাতে হবে, তারপর এখান থেকে ক্লাসেসের মধ্যে ঢুকতে হবে। এজন্য এখানে কি করলাম, একটা ডট ডট ব্যাকস্ল্যাশ দিলাম। বুঝতে পারছেন আশা করি বিষয়টা। এবার এখানে এসে আমরা একটা অবজেক্ট তৈরি করব। সো obj_apps ইজ ইকুয়াল টু নিউ, এই যে অ্যাপ্লিকেশন ক্লাসের আমরা একটা অবজেক্ট তৈরি করে নিলাম। এবার দেখেন obj_apps ধরে আমরা কি কি পাই, দেখেন কি কি পাচ্ছি। অল পাবলিশড ক্যাটাগরি, অল পাবলিশড ম্যানুফ্যাকচারার, পাচ্ছি না? So আমরা প্রথমে অল পাবলিশড ক্যাটাগরি ফাংশনটাকে কল করি। তাহলে এই ফাংশনের ডেফিনিশন এসে দেখেন, যেহেতু তুলে নিয়ে আসা হচ্ছে, সো তুলে নিয়ে এসে সে একটা রিসোর্স রিটার্ন করতেছে, সেটাকে আমরা একটা ভেরিয়েবলে ধরলাম। All published manufacturer. প্রথমে ক্যাটাগরি কোয়েরি রেজাল্টের মধ্যে ডাটাবেস থেকে তুলে নিয়ে আসার জন্য যখন কোনো কোয়েরি লেখা হয়, সে যে রিসোর্সটা রিটার্ন করে সেটা আমরা এই ভেরিয়েবলের মধ্যে ধরলাম। ম্যানুফ্যাকচারার তুলে নিয়ে এসে যে রেজাল্টটা দিয়েছে সেটা আমরা এই ভেরিয়েবলের মধ্যে রাখলাম, তাই না? এখন এখান থেকে আমরা বের করব ইনফরমেশনগুলো। ঠিক আছে? তাহলে আমরা দেখেন যে ক্যাটাগরি কোয়েরি রেজাল্টটা এই রিসোর্স থেকে ডাটাগুলো বের করে কোথায় দেখাবো, এই যে ক্যাটাগরি নেমের এখানে না। সো এখানে একটা রাখেন, একটা এই যে এই জায়গায় কাজ করবে। এবার এই যে ক্যাটাগরির মধ্যে এসে, ক্যাটাগরির মধ্যে এসে আমরা এই অপশনটা লাগবে না, আমাদের একটা অপশন হলেই হবে। এখানে প্রথমে পিএসপি while ক্যাটাগরি ভিতরে করছে। ঠিক আছে না? ওই যে ক্যাটাগরি নেমের মধ্যে so category query result এই রিসোর্স থেকে এই ফাংশনটা সকল ক্যাটাগরি যতগুলো পাবলিশ ক্যাটাগরি পাবে তাদেরকে নিয়ে সেই ভেরিয়েবলের মধ্যে রাখবে। এটা একটা 2D অ্যারে, এখান থেকে আমরা আস্তে আস্তে দেখাবো। category name
এটা আমরা বলবো। এখন যদি এতটুকু লেখা হয়েছে না, এখন যদি আমরা ব্রাউজারে যাই, দেখেন রিলোড দেই, আমাদের ক্যাটাগরিগুলো কিন্তু দেখেন এখন পর্যন্ত কিন্তু নেই, পাবলিশ আনপাবলিশড আছে। বাট যখন রিলোড দিব, চলে আসছে না? দেখেন এগুলো কোথা থেকে আসছে, এগুলো কিন্তু পাবলিশড ক্যাটাগরি। এখানে আছে ম্যান ফ্যাশন, ওমেন ফ্যাশন আর কিডস ফ্যাশন। আমরা যদি ম্যানেজ ক্যাটাগরি থেকে কোন একটা, এই যে একটা আছে কি, এই যে স্মার্টফোন, এটা আনপাবলিশড আছে না, এটাকেও পাবলিশ করে দিলাম। এবার যদি অ্যাড প্রোডাক্টে আসি, এবার কি স্মার্টফোনও দেখাচ্ছে না? খেয়াল করছেন আমরা এভাবে ইনফরমেশনগুলোকে নিয়ে কিন্তু কাজ করতে পারি, খেলাধুলা করতে পারি। এবার ম্যানুফ্যাকচারার এখানে নিয়ে আসা যাবে না? একই প্রসেস। এখন এখানে কথা আছে একটা, কথাটা হচ্ছে যে আমি এখান থেকে সিলেক্ট করব কি স্মার্টফোন, যখন আমি সাবমিট দিব সো ডেটাবেজে কি যাবে, দেখেন এখানে তো দেখাচ্ছে এখানে সবার জন্য ভ্যালুতে কি দেওয়া আছে, এক দেওয়া আছে, তাহলে কি সবার জন্য এক যাবে? সো বেসিক্যালি যেটা করা হবে, আমরা সিলেক্ট করব ক্যাটাগরি নেম বা ডেটাবেজ যাবে ক্যাটাগরি আইডি। এজন্য এই ভেরিয়েবলটার মধ্যে ক্যাটাগরি আইডিটা আছে না, তাহলে এখানে কি করতে হবে, 1 না দিয়ে 1 এর পরিবর্তে এই জায়গায় আমি কি করব, এই পুরো জিনিসটাই পেস্ট করে দিলাম, এখানে শুধু কি হবে, আইডি হবে। এই জন্য যেহেতু অপশনের মধ্যে ভ্যালু থেকে ক্যাটাগরি আইডি পাস করা হচ্ছে, এজন্য সিলেক্ট ইনপুট এলিমেন্টের নাম কি দিলাম আমরা, ক্যাটাগরি আইডি, এবং ডেটাবেজেও কি দিয়েছিলাম, দেখেন ক্যাটাগরি আইডি দিয়েছিলাম না, এই কারণে ক্যাটাগরি আইডি দেওয়া হয়েছিল কিন্তু, এই দেখেন, কারণ আমাদের অপশনের ভ্যালুর মধ্যে থেকে ডাটা আমরা নিয়ে আসবে এখানে। সেম ভাবে এবার আমরা ম্যানুফ্যাকচারারটা করব। সো প্রথমে ওই ভেরিয়েবলটা কপি করে নিয়ে আসি, ম্যানুফ্যাকচারার কোয়েরি রেজাল্ট, ম্যানুফ্যাকচারার কোয়েরি রেজাল্টটাকে নিয়ে আসলাম। নিয়ে এসে আমরা এখানে ইকো করিয়ে দিব php while ম্যানুফ্যাকচারার ইনফো বলা হচ্ছে mysqli underscore faces of ওই আগের মতোই একটা রোকে আমি কি করলাম, লুপের মধ্যে দিয়ে দিলাম। এবার এই ভেরিয়েবলটার মধ্যে একটা একটা করে ম্যানুফ্যাকচারার রো আসবে এবং সেটাকে আমরা এখানে ইকো করিয়ে দিব। ম্যানুফ্যাকচারার নেম, ঠিক আছে। এবার যদি চেক করি, দেখেন আমাদের ম্যানুফ্যাকচারার এখন চলে আসছে। আমাদের একটা ম্যানুফ্যাকচারার আছে বিআইটিএম, সো আমরা কয়েকটা ম্যানুফ্যাকচারার তৈরি করি। এর ম্যানুফ্যাকচারার যাচ্ছি, প্রথমে দিলাম সনি, কয়েকটা ম্যানুফ্যাকচারার তৈরি করি, পাবলিশ ম্যানুফ্যাকচারার সনি তৈরি করলাম, এরপরে দিই স্যামসাং, এরপরে তৈরি করি আরং, তালহা ট্রেনিং, এরা ধরেন যে ভার্চুয়াল প্রোডাক্ট সেল করে, লাইক বিভিন্ন ধরনের, হ্যাঁ ডোমেইন হোস্টিং হতে পারে, আইটি রিলেটেড প্রোডাক্ট হতে পারে। হ্যাঁ, সো আসলো। এবার আমরা অ্যাড প্রোডাক্টে যাই, দেখেন অনেকগুলো কে ম্যানুফ্যাকচারে চলে আসছে না। এবং আমরা যদি ফ্রন্ট এন্ডে যাই, খেয়াল করবেন এখানেও কিন্তু একটা বেড়ে যাবে, স্মার্টফোনটা চলে আসার কথা, এই যে স্মার্টফোনটা চলে আসছে, এবং নিচে ম্যানুফ্যাকচারার ছিল কয়টা, একটা ছিল, এখন দেখেন কতগুলো চলে আসছে। আশা করি বোঝা যাচ্ছে বিষয়টা। সো আমাদের এখন সব রেডি, ইনফরমেশন রেডি, আর বাকিগুলোতে ইউজার নিজে ইনপুট দিবে। এবার আমরা একটা প্রোডাক্ট তৈরি করব। সো প্রোডাক্ট তৈরি করার জন্য তাহলে এবার যখন
আমাদের এই ফর্মের মধ্যে সাবমিট বাটনের নাম কি দেওয়া আছে? BTN। তাহলে আমরা যদি উপরে যাই, যখন বাটনে পড়বে তখন আমরা সুপার অ্যাডমিন ক্লাসে, আমরা তো অ্যাপ্লিকেশন ক্লাসে কাজ করব না, তাই না? আমরা কাজ করব কার সাথে? সুপার অ্যাডমিন। কারণ অ্যাপ্লিকেশন ক্লাসটা নিয়ে হয়েছে কার জন্য? ফ্রন্ট এন্ডের জন্য। আর সুপার অ্যাডমিন ক্লাসটা কিসের জন্য? অ্যাডমিনের জন্য। সো সেভ ফাংশনের নামটা চেঞ্জ করে দেই, সেভ প্রোডাক্ট ইনফো। আর যা কিছু সেভ করবে কার মধ্যে আছে? পোস্টের মধ্যে আছে। আর একটা আছে কার মধ্যে? ইমেজটা যাবে কার মধ্যে? তার জন্য কি করতে হবে? এই যে ফর্মের মধ্যে লিখতে হবে না? সো ফর্মের মধ্যে লিখে দিচ্ছি ENC টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা। ঠিক আছে, ওই প্রোডাক্টের ফর্মের মধ্যে ENC টাইপটা করে দিলাম, মাল্টি পার্টে যাবে ফরম্যাট ডাটা। তাহলে এবার যখন এই ফাংশনটার কি করতে হবে? ডেফিনেশন দেওয়া লাগবে না? সেই ফাংশনের ডেফিনেশন দেওয়ার জন্য আমরা সুপার অ্যাডমিন ক্লাসে যাব। সেখান থেকে ক্লাসেসের মধ্যে থেকে সুপার অ্যাডমিন ক্লাসে আসলাম। এখানে বহুত কিছু দেখা যাচ্ছে। জি, আমরাই করছিলাম। ক্যাটাগরি ম্যানুফ্যাকচারার আমরাই করছিলাম। সেখানে একটা ফাংশন লিখবো, পাবলিক ফাংশন সেভ প্রোডাক্ট ইনফো। সো পোস্টকে রিসিভ করবে ডেটা। এবার এখানে একটা SQL লিখতে হবে, insert into TBL product values hello হ্যাঁ বলো, হ্যাঁ বলো, শুনতেছি। না না না, ধরা না, সমস্যা নাই। আচ্ছা দেখেন, ঘটনা হচ্ছে কি, আমরা কি করলাম দেখেন, ঘটনা হচ্ছে যে আমরা প্রোডাক্টে অ্যাড করার জন্য অ্যাড প্রোডাক্ট কন্টেন্ট ডট পিএসপি এখানে এসে ফর্মটা ঠিক করলাম। ঠিক করার পর যখনই সেভ প্রোডাক্ট বাটনে ক্লিক করা হচ্ছে, এই বাটনের একটা নাম আছে বাটন। সো আমি উপর থেকে চেক করলাম কন্ডিশনটা, এই কন্ডিশনটা যখন ট্রু হবে তখনই কি হচ্ছে, এই ফাংশনটা কল হচ্ছে এবং আমি সবকিছু পোস্টের মধ্যে পাচ্ছি। আর যেহেতু একটা এই ফর্ম থেকে একটা ইমেজ যাবে, সো আমি ফর্মের মধ্যে সে কি বলে দিলাম যে ফর্মের ডাটাটা দুইটা পার্টে যাবে ENC টাইপ অ্যাট্রিবিউটের মাধ্যমে, এটা আমি সার্ভারকে বলে দিলাম। এবার যখন এই ফাংশনটা কল হবে এবং ওই পোস্টটাকে ধরলাম কি ডেটা দিয়ে ধরার পর আমরা ইমেজ আপলোডের যে কোডগুলো ছিল সেগুলো এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে আমরা প্রথমে ডিরেক্টরিটা সেট করে দিলাম। সো যদিও এই কোডগুলো আমাদের একটা ক্লাসের একটা ফাংশনের মধ্যে আছে, বাট এই ক্লাসের এই ফাংশনটাকে একটা ভিউ ফাইল থেকে কল করা হয়েছে না? সো ইমেজের যে ডিরেক্টরিটা, সেই ডিরেক্টরিটা আমি সেট করব কোন কিসের সাপেক্ষে? ডেফিনেটলি ভিউ ফাইলের সাপেক্ষে, ক্লাসের ফাংশন সাপেক্ষে তো হবে না, কারণ এখানে কোডগুলো কেটে রাখা হয়েছে। আমি যেখান থেকে ফাংশন কল করব রেজাল্ট আমার সেখান থেকেই ক্যালকুলেট হবে। তার মানে এখান থেকে আমরা ক্যালকুলেট করব। সো অ্যাড প্রোডাক্ট কন্টেন্ট ডট পিএসপি এই ফাইলটা আমাদের আছে হচ্ছে অ্যাডমিনের মধ্যে, এই পেজেস ফোল্ডারের মধ্যে। যদিও এখানে আছে, এখানে পেজটা কেটে রাখা হয়েছে, পেজটা এক্সিকিউট হচ্ছে কোথায়? অ্যাডমিন মাস্টারের পেজের মধ্যে। সো এখান থেকে আমাকে তাহলে ডিরেক্টরিটা ক্যালকুলেট করতে হবে। এখন এখান থেকে আমি কোথায় আপলোড করব? আমরা চাচ্ছি যে এখান থেকে একবার পিছনে যাব, তারপরে অ্যাসেটের মধ্যে ঢুকবো, তারপরে প্রোডাক্ট ইমেজ নামক ফোল্ডারের মধ্যে আমরা ইমেজটা আপলোড করব। সো তার জন্য আমরা এখানে ডিরেক্টরিতে কি বলে দিলাম, ডট ডট ব্যাকস্ল্যাশ একবার পিছনে যাওয়া হচ্ছে, অ্যাসেটের মধ্যে ঢোকা হচ্ছে, এরপর প্রোডাক্ট ইমেজের মধ্যে ইমেজটা ডিরেক্টরি সেট করে দিলাম। এবার ডিরেক্টরির সাথে কনকেট করে দেওয়া হচ্ছে কি ইমেজের নেমটা। সেই ইমেজের নেমটা এখানে ছিল কি ম্যানুফ্যাকচারার ইমেজ, কারণ কি যে ইনপুট ফিল্ড থেকে ইমেজটা আসতেছিল তার নাম ছিল কি ম্যানুফ্যাকচারার ইমেজ। এবার এখানে যে ইনপুট ফিল্ড থেকে ইমেজটা আসবে তার নাম কি দেওয়া হয়েছে? প্রোডাক্ট ইমেজ। সো এখানে দিলাম কি প্রোডাক্ট ইমেজ, এখানেও প্রোডাক্ট ইমেজ, এখানেও প্রোডাক্ট ইমেজ, এবং ফাইনালি মুভ আপলোড করার সময় টেম্পোরারি লোকেশন কি হবে? প্রোডাক্ট ইমেজ টেম্প নেম।
আর টার্গেট ফাইল তো ঠিকই আছে, এখানে কোনো সমস্যা নাই। এবার আমরা একটা কোয়েরি লিখলাম। এখন দেখেন যখন আমি এই জায়গায় আসব, এই জায়গায় আসা মানে কি আমার ইমেজটা আপলোড হওয়ার জন্য রেডি, তাই না? এখানে না এসে যদি কোনো একটা রং থাকে তাহলে কিন্তু আগেই কি হবে, ধরেন আমার ইমেজটা ঠিক নাই, আমার কি ডেটাবেজের কোয়েরিটা সেভ করে লাভ আছে? আমার তো ইমেজে আপলোড হলো না, কোয়েরিটা সেভ করে কোনো লাভ আছে? লাভ নাই। তো এই জন্য আগে আমি ইমেজটাকে ঠিকঠাক করে নিলাম, এরপর আমি কোয়েরিটা এক্সিকিউট করব। সো একটা কোয়েরি লেখা হচ্ছে ইনসার্ট ইনটু টিবিএল প্রোডাক্ট টেবিলের কলামের নামগুলো লিখে দিলাম। এরপরে ভ্যালুসের মধ্যে ওই ডেটা থেকে যে ফর্ম থেকে যেগুলো আসতেছিল, প্রোডাক্টের নেম, ক্যাটাগরি আইডি, ম্যানুফ্যাকচারার আইডি, প্রোডাক্টের প্রাইস, স্টক অ্যামাউন্ট, মিনিমাম স্টক কোয়ান্টিটি, শর্ট ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন। এবার যখন এরপরে কি আসবে, প্রোডাক্টের ইমেজ। এখন ইমেজ আপলোড হওয়ার জন্য এখানে কি লিখবো কে বলতে পারে? আমি কোন পাত্রা ইমেজের মধ্যে রাখবো? টার্গেট ফাইলটা না? কারণ টার্গেট ফাইলের মধ্যে কি আছে, ডিরেক্টরিও আছে এবং ইমেজের নেমটাও আছে। এজন্য ইমেজ আপলোডের এখানে কি হবে, টার্গেট ফাইল। এবং সবার শেষে কি আছে, পাবলিকেশন স্ট্যাটাস। পাবলিকেশন স্ট্যাটাসটা কোথা থেকে আসবে? এটা কিন্তু ডেটার মধ্যে আছে। ইন্ডেক্সটার নাম কি? পাবলিকেশন স্ট্যাটাস। সো আমাদের কোয়েরিটা রেডি। যদি ভুল না থাকে তাহলে কাজটা হয়ে যাবে। এবার এখানে আমি বললাম ইফ। সো কোয়েরি এক্সিকিউট করার জন্য আমরা এখানে কি লিখবো, MySQL I _ query। এর মধ্যে প্রথমে লাগবে কাকে, দিস কে, ডিবি কানেক্ট কে। এরপর এখানে কি হবে, SQL। যদি ঘটনা ঘটাতে পারে তাহলে একটা চিঠি লিখতে হবে। একটা চিঠি লেখেন তার বরাবর। প্রোডাক্ট ইনফো সেভ সাকসেসফুলি এবং চিঠিটা পাঠিয়ে দেন পোস্ট বক্সের মাধ্যমে। আর যদি কোনো কারণে ঘটনা না ঘটে তাহলে কি হবে, query problem MySQL I _ error। এর মধ্যে দিয়ে দিলাম this DB connect। ঠিক আছে না? এখন অনেকেই যেটা করে দেখেন, আমার তো ইমেজটা আপলোড হয়ে গেল, এবার যদি আমার কোয়েরিতে ভুল হয় তাহলে তো ইমেজটা আপলোড হয়ে যাবে, বাট ডেটাবেজে কি তার ইনফরমেশন যাবে না। তাহলে কি হবে? এজন্য অনেকেই যেটা করে যে এখানে এসে আগে সে কোয়েরিটা লেখার পর যেটা করে, যখনই কোয়েরিটা ঠিকঠাক মতো এক্সিকিউট হওয়ার পরে কি করে, ইমেজটাকে আপলোড করে, তারপর একটা চিঠি লেগে তারপর চিঠিটা পাঠিয়ে দেয়। হ্যাঁ, মানে আমরা আগে কি করতেছিলাম, আমরা আগে ইমেজটা আপলোড করতেছিলাম, আপলোড করার পর তারপরে কোয়েরিটা লিখতেছিলাম, এরপরে কোয়েরিটা এক্সিকিউট করতেছিলাম। সো যে কাজটা করবে সে তো লাইন বাই লাইন ইনস্ট্রাকশন পড়বে এবং এক্সিকিউট করবে। যখন এই লাইনটা সে পড়বে এবং এক্সিকিউট করবে কি হবে, ইমেজটা আপলোড হয়ে যাবে। বা ডেটাবেজে কি এখন তার ইনফরমেশন গেছে? যায় নাই, কিন্তু ডেটাবেজে যাবে যখন এই লাইনটা এক্সিকিউট হবে। এখন এই লাইনের মধ্যে যদি কোয়েরিতে ভুল থাকে তাহলে তো হবে না। এজন্য অনেকে যেটা করে যে না, ইমেজটা আমি আগে আপলোড করব না, আমি যখন এখানে আসবো তার মানে ইমেজটা আমার রেডি। এবার যখন আমার কোয়েরিটা ঠিকঠাক মতো এক্সিকিউট হবে তখন আমি ইমেজটাকে আপলোড করব। আর যদি কোয়েরিটা ঠিকঠাক মতো এক্সিকিউট না হয় তাহলে কি হবে না, ইমেজও আপলোড হবে না। সে কোথায় চলে আসবে, এলসে চলে আসবে না। যদি কোয়েরিটা ঠিকঠাক মতো এক্সিকিউট না হয় তাহলে কি ভিতরে ঢুকবে? ভিতরে না ঢুকলে তো ইমেজটা আপলোড হবে না। সো আমার ইমেজটা আপলোড হলো না, ডেটাবেজে একটা রো ইনসার্ট হলো না। বাট যদি আগে এখানে দিয়ে দিতাম তাহলে কি হতো, কোয়েরিতে ভুল থাকলেও ইমেজটা কিন্তু ঠিকই আপলোড হয়ে যায় ওই প্রোডাক্টের। বুঝতে পারছেন আশা করি। এজন্য অনেকে যেটা করে সেটা হচ্ছে যে এটাকে ভিতরে নিয়ে আসে, যে আগে কোয়েরিটা এক্সিকিউট হোক, তারপর ইমেজটা আপলোড হোক, তারপর একটা চিঠি লিখবো, এরপরে চিঠিটা পাঠিয়ে দিলাম। আর যদি গন্ডগোল লাগে তাহলে বলে দিলাম যে ঠিক আছে, সমস্যা নাই, আপনি পরে আসেন। কোয়েরিটার দেখে লাভ নাই, বুঝছেন? এটা কোটি কোটি লাইন হচ্ছে হিজিবিজির পরে দেখেন। এখন দেখি আগে আপলোড হয় কিনা, আমারও তো ভুল হতে পারে। আমি তো আর শয়তানও না ফেরেশতাও না, তো মানুষ, বুঝেন নাই? একটা বইতে এমনি পড়ছিলাম যে অনেকেই বলে যে না আমার কোনো ভুল নাই, আমি সম্পূর্ণ ঠিক। সো ভুল হয় না দুইজনের। আচ্ছা, ওটা তো এক্সেপশনাল। আর একটা কি যেন আছে, হিরো আলম। হ্যাঁ, একটা হচ্ছে শয়তান আর একটা হচ্ছে ফেরেশতা, এদের কখনো ভুল হয় না।
আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে আপনার ভুল হবে। এবার যারা বলবে যে আমার কোনো ভুল নাই, আমি ঠিক আছি, তাহলে কি সে ফেরেশতা? কথায় কি ঠিক আছে না? ইথিক্স আছে কিন্তু কথায়। সো এবার একটু চেকিং করি। আচ্ছা দেখেন, এখানে যে তার কাছে চিঠিটা লিখলাম, চিঠিটা রিসিভ করতে হবে না? এই যে এখানে এসে চিঠিটা কি রিসিভ করা হয়েছে? রিসিভ তো করা হয়েছে, এবং চিঠিটা এখানে পড়াও হয়েছে কিন্তু। সো আমরা একটু দেখি ঘটনা ঘটে কিনা। ব্রাউজ করলাম, কোনো কিছুই কিন্তু নাই। ফিয়ামানিল্লাহ। প্রোডাক্টের নেম কি দিব বলেন? টি শার্ট। ক্যাটাগরিটা কি হবে? ম্যান ফ্যাশন। ম্যানুফ্যাকচারার কি হবে বলেন তো? আরন। প্রাইস কত দিব? 1600 টাকা। স্টক নিলাম হচ্ছে ধরেন, না ভালো টি শার্ট 1600 টাকা হয়। আরো দিছেন না, তো 1600 হবে। হ্যাঁ, আচ্ছা, আরো টি-শার্ট 1600 টাকা হবে না? অবশ্যই। এটা ভালো, মোটামুটি ভালো কিন্তু এগুলো লাগে, এগুলো আর কি 1400-1600 লাগে। এখন স্টকে এমন কতগুলো নিলাম হচ্ছে 50টা প্রোডাক্ট আমি স্টক করলাম, তার কাছ থেকে নিলাম। এবার কতগুলো আসলে আমাকে লাল বাতি জ্বলবে? 5টা বা 10টার নিচে আসলে আমাকে অ্যালার্ম দিবে যে স্টক পড়ে যাচ্ছে, আবার আনো। এবার ডিসক্রিপশনে কি দিবেন? ওয়েল প্রোডাক্ট। ওয়ার্ড একটা হইলে এখন কি করবো, ঠেকা কাছে চালাই তো। এখানে পেস্ট করে দিলাম। এবার কি দেবো? একটা ফটো দেওয়া লাগবে না? তো ফটো, গাড়ি চলবে, টি-শার্ট চলবে। টি শার্টের ছবি কোথায় পাবো? যে আর্সেলের টি শার্টটা দিয়ে দেই। ঠিক আছে, আর্সেলের টি শার্টটা দিয়ে দিলাম। এবার এখান থেকে আর্সেলের নতুন অ্যালবামটার নাম জানেন কি বলেন? গুড, আপনারা আমি 10 মার্ক এক্সট্রা দিয়ে দেবো, জান। পাবলিশ দিয়ে দিলাম। গানগুলো অনেক সুন্দর করছে, শুনে দেখেন। বস পাবলিশ করে দিলাম, ঠিক আছে। এবার আমরা সেভিং করব। সো বিসমিল্লাহির রহমানির রহিম। ঘটনা ঘটছে। কিন্তু এরো না। ঠিক আছে, আমার ঘটে গেছে। এবার যদি এখানে যাই, ব্রাউজ করি, এই যে আমার একটা রো চলে আসছে। ইমেজটা কই স্যার? ইমেজটাও তো এখানে আসবে। আমাকে এখানে কি আসবে? এই যে পাতা আসছে না, দেখেন যেটা দিছি অ্যাসেট। আর ইমেজটা কোথায় যাওয়ার কথা? এই যে দেখেন, এই আমার প্রজেক্ট অ্যাসেটের মধ্যে, প্রোডাক্ট ইমেজের মধ্যে চলে আসছে। দুর্দান্ত। লিঙ্কনের লিরিক। লিরিক্স লিঙ্কন লেখে না, আগে লিখতে গিয়ে রূপম তো মারা গেছে। আমি সব দেখছি কার করছে? একজনের করছে, কংগ্রেচুলেশন। না, ওর সে বলছে। কে বললো এই কথাটা? হাসান। স্যার হিরো সবাই। আলহামদুলিল্লাহ। ছবি যাচ্ছে। ইরর না হলে তো কিছু শেখা যাবে না, বলেন। যাচ্ছে? না, ডাটা পি একটা। ডাটা ওটা ঠিক করলে এটা হইলো। ঠিক আছে। সো এটা একটু দেখেন, আপনি একটু চেক টেক করেন, চেক টেক করে তারপরে আজকের মতো এখানে রেখে দিচ্ছি। আপনারা ঠিক করে নেন। স্যার 29 ঠিক করেন, এখান থেকে ঠিক করেন। ডাটাবেজ আমার কাছে আছে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের আপনি একটা জাভাস্ক্রিপ্ট কোড লিখছেন, ওয়ার্ক ফাইলটাও পাইছেন স্যার। এই প্রজেক্টের মধ্যে তো লেখা আছে ক্যাটাগরি। আমরা আজকে দিয়ে দেবো। সো ঠিক আছে, এই খেয়াল করেন, একটা হোমওয়ার্ক আছে, SW আছে। SWটা হচ্ছে যে প্রোডাক্ট ইনফরমেশন গুলো আমরা যেখানে অ্যাড করলাম, আপনারা ম্যানেজ করবেন, ম্যানেজ প্রোডাক্ট।
এখন এইটার উপরে কাজ করবেন এবং নামগুলো একটু এরকম করার চেষ্টা করবেন, ঠিক আছে? যেভাবে নেমিং সিস্টেম আমরা এখানে প্র্যাকটিস করতে এভাবেই করেন, আপনারা আপনাদের প্রজেক্টের মধ্যে ডিফারেন্ট করতে পারেন। যেটা করতে হবে, এখানে একটা নতুন একটা মেনু আসবে, কি ম্যানেজ প্রোডাক্ট। ম্যানেজ প্রোডাক্ট একটু খেয়াল করেন। ম্যানেজ প্রোডাক্টের মধ্যে আমরা যেমন ম্যানেজ কি ম্যানুফ্যাকচারে গেলে এখানে দেখাচ্ছে না, ওই ডেটাবেজের ইনফরমেশনগুলো তুলে এনে আগে এখানে ম্যানেজ প্রোডাক্ট নামে একটা মেনু তৈরি করবেন। মেনুতে ক্লিক করলে এখানে একটা পেজ লোড হবে, তাই না? এবার এই পেজের মধ্যে এসে কি হবে, এরকম একটা টেবিল নিয়ে সেখানে ডেটাবেস থেকে ডাটাগুলো তুলে এনে শো করাবেন প্রোডাক্ট ইনফরমেশন। ঠিক আছে, সবগুলো দেখাইতে হবে না, দেখাবেন কি প্রোডাক্টের নেম, প্রোডাক্টের প্রাইস, স্টক অ্যামাউন্ট, এরকম পাবলিকেশন স্ট্যাটাস, এরকম 5-6টা দেখাবেন। কোনো ডিসক্রিপশন দেখাবেন না, ডিসক্রিপশন দেখাবো অন্য জায়গায়, প্রোডাক্ট ডিটেইলসে দেখাবো। ছবি তো পেতে হবে নাকি? ছবি এখানে লাগবে না, স্যার ছবি আমরা উঠাবো ফ্রন্ট এন্ডে নেক্সট ক্লাসে। স্যার এটা আমরা এই করব না, ওই যে মেইন পেজে তো আমাকে দেখাতে হবে না, এই যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখাবো, ওটা না দেখালে আর কি। আমরা যে ইমেজটা এখান থেকে তৈরি করতেছি প্রোডাক্টটা, সেই প্রোডাক্টের ইমেজটা আমরা এখানে শো করাবো নেক্সট ক্লাসে। ইমেজ ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার ওই যে সোর্স